বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আপনাদের পড়াবো সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। এটা হচ্ছে 1877 সালের 1 নং আইন। এখানে যেই অংশটা আপনাদের জন্য এবার গুরুত্বপূর্ণ, দ্য লাস্ট থিং। ঠিক আছে, আমরা ধারা আজকে যে কয়টা ধারা পড়াবো, লেখেন ধারা 13, 14, 15, 16 এবং 17। এই কয়টা ধারা পড়ানোর মাধ্যমে আজকে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ইতি টানবো। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই কয়টা ধারা খুবই টেকনিক্যাল। হ্যাঁ, আপনাকে বুঝে বুঝে এটা পড়তে হবে, আদারওয়াইজ এটা আপনার জন্য, এটা আপনার জন্য আন্ডারস্ট্যান্ড করা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা একটু ফোকাস রাখবেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই অংশটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো ধারা 13, 14, 15, 16, 17। ঠিক আছে, আমরা এখন ধারা 13-তে চলে যাব। তো ধারা 13-তে কি বলতেছে, সবাই এই জিনিসটা লক্ষ্য করি যে ধারা 13-তে কি বলতেছে, খেয়াল করে দেখেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন। এই আইনের, খেয়াল করেন, এই অংশগুলি ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, ভীষণ গুরুত্বপূর্ণ। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। এই আইনের, এই আইনটা, এই আইনের ধারা 13। এটা বোঝার আগে আগে এই জিনিসটা বোঝেন। এই 13 ধারা বোঝার আগে আগে এই কথাটা একটু বুঝতে হবে। এটা একটা, এটা একটা জমি, এটা একটা কি, এটা একটা ল্যান্ড, এটা একটা জমি, এটা একটা জমি। এই জমির পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। এই জমির পাশ দিয়ে একটা কি বয়ে গেছে, একটা নদী বয়ে গেছে, নদী, একটা নদী বয়ে গেছে। ঠিক আছে, খেয়াল করেন, এইটা একটা জমি, এই জমির পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। ঠিক আছে, এই নদীটা বয়ে যাওয়ার কারণে, ঠিক আছে, একদিন নদী ভাঙন হয়েছে। ভাঙন হওয়ার পরে এই নদীটা এই পরিমাণ জমি নষ্ট করে দিছে। নদী ভাঙনের কারণে এই পরিমাণ জমি নষ্ট হয়ে গেছে, এই পরিমাণ জমি নদী ভাঙনে নষ্ট হয়ে গেছে। এখন এই জমিটাকে বলা হয়, এই জমিটাকে বলা হয় ত্রুটিযুক্ত, ত্রুটি মানে দোষযুক্ত, ত্রুটিযুক্ত, ত্রুটিযুক্ত জমি। এই জমি যেহেতু ভেঙে গেছে, এটাকে বলা হয় কি, ত্রুটিযুক্ত জমি। ত্রুটিযুক্ত জমি অর্থাৎ, আপনি আবার একটু বোঝার চেষ্টা করেন, ধারা 13 বোঝার আগে এই জিনিসটা বোঝেন। এই একটা জমি, জমির পাশ থেকে একটা নদী বয়ে গেছে, একদিন নদী ভাঙন হয়েছে, নদী ভাঙন হয়েছে, নদী ভাঙন হয়েছে, রিভার ইরোশন হয়েছে, এই নদী ভাঙন হয়েছে। নদী ভাঙন হওয়ার কারণে এতটুকু জমি নষ্ট হয়ে গেছে। ঠিক জমির এতটুকু অংশ কি হয়ে গেছে বলেন তো, নষ্ট হয়ে গেছে। এতটুকু অংশ নষ্ট হয়ে গেছে, এই জমিটার নাম হচ্ছে ত্রুটিযুক্ত জমি। এই এতটুকু বুঝছেন কিনা আমাকে একটু বলেন, আগে এতটুকু বুঝছেন কিনা বলেন, ইয়েস নো। এই জমি, জমির পাশে ছিল একটা নদী, একদিন নদী ভাঙন হয়ে জমির এতটুকু অংশ নষ্ট হয়ে গেছে। মানে এতটুকু ভালো আছে, কিন্তু এই এই কালো অংশ যতটুকু দেখতেছেন, এটা নষ্ট হয়ে গেছে। এই জমিটার এখন নাম হচ্ছে ত্রুটিযুক্ত জমি। এই জিনিসটা বুঝছেন কিনা বলেন। হ্যাঁ, এই জিনিসটাই দেখেন, এই এতটুকু অংশ নষ্ট হয়ে, এটা কেন পড়াচ্ছি বলেন তো? এটা এই কারণে পড়াচ্ছি যে আপনাদের এটা পরীক্ষা আসতেছে। এই যে এতটুকু অংশ নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এতটুকু অংশ নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই কথাটাকেই, এই যে এই কথাটাই বল, এই কথাটাই বলছে, এই কথাটাই বলেছে, এই যে টোটাল এই কথাটা আপনাকে যে বললাম, এতক্ষণ যে গল্পটা আপনাকে বললাম, এই গল্পটাই বলেছে কি, এই গল্পটাই বলছে চুক্তি আইনে লেখেন।
সুন্দর করে লেখেন, চুক্তি আইন, কালকে যে চুক্তি আইনটা পড়াইছিলাম, চুক্তি আইন, যে চুক্তি কাকে বলে, চুক্তি আইন 1872 ধারা 56, ধারা 56 বলতেছে এই ত্রুটিযুক্ত জমি বিক্রয়যোগ্য নহে, লেখেন ত্রুটিযুক্ত জমি বিক্রয়যোগ্য নহে। না, এই চুক্তি আইনের ধারা 56 বলতেছে যে ত্রুটিযুক্ত এই জমিটা বিক্রয়যোগ্য না, মানে যেহেতু এই সম্পদে দোষ পাওয়া গেছে, ত্রুটি পাওয়া গেছে, পুরো জমিটা আর বিক্রি করা যাবে না। এটা বলেছে কি চুক্তি আইনের ধারা 56। এই জিনিসটা ক্লিয়ার কিনা আগে বলেন, আপনি এই জিনিসটা ক্লিয়ার কিনা বলেন। চুক্তি আইনের ধারা 56 বলতেছে একটা ভালো জমি নদী ভাঙ্গন হয়ে গেছে, এই এতটুকু অংশ যেহেতু নষ্ট হয়ে গেছে, পুরো জমি আর বিক্রি করা যাবে না, কারণ এই জমিটা হচ্ছে ত্রুটিযুক্ত জমি। এই যে নদী ভাঙ্গনের কারণে এতটুকু নষ্ট হয়ে গেছে, তাহলে এই জমি আর বিক্রি করা যাবে না। এই অংশ আপনি বুঝছেন কিনা বলেন। চুক্তি আইনে ধারা 56 বলতেছে ত্রুটিযুক্ত জমি বিক্রয়যোগ্য না, অর্থাৎ যে জমিতে দোষ পাওয়া যাবে, খুঁত পাওয়া যাবে, সেই জমি বিক্রি করা যাবে না। এই এতটুকু আপনি বুঝছেন কিনা বলেন, ইয়েস নো বলেন আগে, নাহলে আইন আমি ধারা 13 বোঝানো সম্ভব না আমার পক্ষে, এই জন্য আমি কালকে এটা বুঝাই নাই, এই জন্য কালকে বুঝাইনি, কারণ এটা বুঝাইতে গেলে আপনাকে একটা ফ্রেশ মাইন্ড লাগবে। আমি আবার বুঝাচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন, কেউ রাগ করেন না, বিরক্ত হবেন না যে স্যার কেন বারবার বলে। কেন এই কারণে বারবার বলি, কারণ পরীক্ষা যখন একটু গভীর থেকে প্রশ্ন করবে আপনি আর পারবেন না। আমি আবার বলতেছি, একটা ভালো জমি ছিল, জমির পাশ থেকে নদী বয়ে যাচ্ছিল, নদী ভাঙ্গনের কারণে এতটুকু নষ্ট হয়ে গেছে, অল্প একটু নষ্ট হয়ে গেছে, এই নদী ভাঙ্গনের কারণে অল্প একটু নষ্ট হয়ে গেছে। চুক্তি আইনের চুক্তি আইনের ধারা 56 বলতেছে যেহেতু এই জমির ভিতরে ত্রুটিযুক্ত বা এই জমির ভিতরে খুঁত পাওয়া গেছে, ত্রুটি পাওয়া গেছে, এই জমি আর বিক্রি করা যাবে না, ত্রুটিযুক্ত জমি বিক্রয়যোগ্য নহে, এই জমি আর বিক্রি করা যাবে না। এই কথাটাকে জাস্ট একটা লাথি মারছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারা। সে সুনির্দিষ্ট প্রতিকার আইন 13 ধারা বলতেছে যে চুক্তি আইনের এই কথাটা ভিত্তিহীন। চুক্তি আইনের এই কথাটা ভিত্তিহীন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারা বলতেছে চুক্তি আইন যে এই কথাটা বললো যে নদী ভাঙ্গনের কারণে জমির ত্রুটি হইছে, ঠিক আছে, এই কথাটা ভিত্তিহীন, এই কথাটার কোনো যুক্তি নাই। কেন কেন এই কথাটা বললো, এই কথাটা ভিত্তিহীন, এই কথাটা ভিত্তিহীন, তাহলে তো পৃথিবীর কোনো জমি হালকা ত্রুটি পেলে আর বিক্রি করা যাবে না। চুক্তি আইনে ধারা 13 বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি মানলাম এতটুকু অংশ নষ্ট হয়ে গেছে, কিন্তু এতটুকু অংশ তো ভালো আছে, এই ভালো অংশটা বিক্রি করা যাবে, এই ভালো অংশটা বিক্রি করা যাবে, করা যাবে, ভালো অংশটা বিক্রি করা যাবে, মানে এই এতটুকু ভালো অংশ চুক্তি আইনের সুনির্দিষ্ট প্রতীক আইনের ধারা 13 ক্ষমতা বলে বাকি অংশটা বিক্রি করা যাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আপনি একটু খেয়াল করেন, এই জিনিসটা আপনি একটু খেয়াল করেন, এই জিনিসটা আপনি একটু খেয়াল করেন, আমি এতক্ষণ আপনাকে বুঝাইছি। ঠিক আছে, এই দেখেন এই একটা জমি ছিল, একটা ফ্রেশ জমি, এই জমিতে কোনো খুঁত নাই, একদম খাঁটি জমি, এই জমির পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, ঠিক আছে, একটা নদী বয়ে গেছে, একটা খাঁটি জমি। ঠিক আছে, চুক্তি আইন বলতেছে, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 বলতেছে এই জমির ভিতরে যদি ত্রুটি পাওয়া যায়, দোষ পাওয়া যায়, এই জমি আর বিক্রি করা যাবে না। অপরদিকে এটা বলছে চুক্তি আইনের ধারা 56, চুক্তি আইনের ধারা 56 এই কথাটা বলছে যেহেতু আপনার জমির ভিতরে দোষ পাওয়া গেছে, খুঁত পাওয়া গেছে, এই জমিতে যদি ত্রুটি পাওয়া যায়, একটু ত্রুটি পাওয়া গেলে আর বিক্রি করা যাবে না, এটা বলছে চুক্তি আইনের ধারা 56। এই কথাটাকে একটা লাথি মারছে, এই কথাটাকে একটা লাথি মারছে সুনির্দিষ্ট প্রতিকার আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 ধারা 13 বলতেছে কেন এই আপনি এই থিওরি নিয়ে আসছেন, অবশ্যই যতটুকু অংশ নষ্ট হয়ে গেছে অতটুকু বাদ দিয়ে যতটুকু ভালো আছে ওই পুরো ভালো অংশটা বিক্রি করা যাবে, ভালো অংশটা বিক্রি করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ কথাটা যদি আপনি আইনের ভাষায় না গিয়ে, কথাটা যদি আপনি আইনের ভাষায় না গিয়ে, কথাটা যদি আমরা আইনের ভাষায় না গিয়ে যদি একটু ব্যক্তিগতভাবে আপনাকে বুঝাই, যে এই একটা মানুষ, এই একটা মানুষ, ঠিক আছে, এই একটা মানুষ,
এই একটা মানুষ, ঠিক আছে, এই মানুষটার কথার কথা, এই মানুষটার বিয়ে, এই মানুষটার কালকে বিয়ে, ধরেন এই মানুষটার কালকে বিয়ে, এর বিয়ের আগে বেটা কি করছে, একটা অ্যাক্সিডেন্ট করেছে। একটা অ্যাক্সিডেন্ট করে কি হয়েছে, একটা আঙ্গুল কেটে গেছে, একটা আঙ্গুল কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, একটা আঙ্গুল নষ্ট হয়ে গেছে। এখন চুক্তি আইন 1872 ধারা 56 বলতেছে, যেহেতু এই ছেলের একটা আঙ্গুল নষ্ট হয়ে গেছে, একে আর বিয়ে দেওয়া যাবে না, উনি বিবাহযোগ্য না, কারণ ওনার ভিতরে দোষ পাওয়া গেছে, বিবাহযোগ্য নয়। এই কথাটা, এই কথাটাকে লাথি মারছে, এই কথাটাকে লাথি মারছে সুনির্দিষ্ট প্রতীক আইন 13 দ্বারা, সুনির্দিষ্ট প্রতীক আইন 1877-এর ধারা 13, যে কেন এই কথাটা বলতেছেন, একটা একটা আঙ্গুলই তো নষ্ট হয়েছে, ওই আঙ্গুল নষ্ট হইলে কি পুরো জীবন বাদ তার, এই একটা আঙ্গুলের নষ্ট হয়েছে, আরো তো 4টা আঙ্গুল সহ পুরো দেহ ঠিক আছে, অবশ্যই তার এই আঙ্গুলটা সার্জারি করার পরে বাকি যে দেহ আছে এই দেহ নিয়ে বিয়ে করা যাবে। কথাটা কি বুঝছেন, উদাহরণটা বুঝছেন কিনা বলেন, মানে আমি এটা মিলবে না, কিন্তু আপনাকে একটু কমন সেন্স দিয়ে বুঝাইলাম, আপনি বুঝছেন কিনা বলেন, এই জিনিসটা বুঝছেন কিনা বলেন, চুক্তি আইনের ধারা 13টা আপনার মাথায় ঢুকলো কিনা বলেন। আমি আরেকটা একটা ফল দিয়ে বুঝাই, দেখেন আপনার মাথায় ঢুকে কিনা দেখেন, একটা ফল দিয়ে আপনাকে বুঝাচ্ছে, এটা ফল, ফল এই ধরেন একটা আম, ধরেন এটা একটা ম্যাঙ্গো, ঠিক আছে, এটা একটা আম, ধরেন এটা একটা আম, একটা আম, ধরেন এটা একটা আম, and এই আমটা ফ্রেশ ছিল, কিন্তু এই আমে একটা পচন ধরছে, পচন, এই এতটুকু অংশ পচন ধরছে, পচন ধরছে। এখন চুক্তি আইনের ধারা 56 বলতেছে, চুক্তি আইনের ধারা 56 বলতেছে, যেহেতু এই আমের পচন ধরছে, এই আমটা আর বিক্রিযোগ্য না, বিক্রি যোগ্য না, এই আম আর বেচা যাবে না, কারণ এই আমের ভিতরে কি ধরছে, পচন ধরছে। কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 13 বলতেছে, কেন এরকম করলে তো পৃথিবীতে আর কোনো আম বিক্রি করা যাবে না, যতটুকু আম পছন্দ আছে অতটুকু ফালায় দেন, অতটুকু বাদ দেন, যতটুকু ভালো আছে এতটুকু বিক্রি করা যাবে। এটা বুঝছেন কিনা বলেন, এই পুরো জিনিসটা আপনি বুঝছেন কিনা বলেন, একদম আমাকে ক্লিয়ার কাট বলেন, 13 ধারাটা খুবই ক্রিটিক্যাল, আপনি বুঝছেন কিনা বলেন, একটা ইয়েস নো কিছু একটা বলেন, আপনি বুঝেছেন কিনা আমাকে একটু জানান, আপনি বুঝতে পারছেন কিনা বলেন, আপনি এত জমির পেরা না নেন, একটা সামান্য আম দিয়েই বোঝার চেষ্টা করেন, একটা সামান্য আম দিয়েই একটা বোঝার চেষ্টা করেন, আপনার এত বোঝার কিছু দরকার নেই, খুব সিম্পল একটা কথা বলছে, খুব সিম্পল একটা কথা বলছে, ধরেন এই একটা আম, ধরেন এই একটা আম ধরেন, এই আমটার ভিতরে একটা পচন দেখা গেছে, এই এতটুকু অংশ পচা, ঠিক আছে, চুক্তি আইনের ধারা 56 বলতেছে যে, যেহেতু এই আমের ভিতরে পচন ধরছে, এই আমটা আর বিক্রি করা যাবে না, বিক্রি করা যাবে না, কারণ এটার ভিতরে পচন ধরছে। এটা সুনির্দিষ্ট প্রতিকার আইন, সুনির্দিষ্ট প্রতিকার ধারা 13 বলতেছে, ঠিক আছে, যতটুকু পছন্দ হচ্ছে অতটুকু বাদ দেন আপনি, যতটুকু পছন্দ হচ্ছে অতটুকু বাদ, অতটুকু বাদ দেওয়ার পর যতটুকু ভালো আছে এই ভালো অংশটা অবশ্যই বিক্রি করা যাবে। এই অংশটা না জানলে 13 না পারলে 14 পারা যাবে না, 14 না পারলে 15 পারা যাবে না, 15 না পারলে 16 পারা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন এই অংশটা, ঠিক আছে, আপনারা আমের মাধ্যমে বুঝাইছি, মানুষের মাধ্যমে বুঝাইছি, যেভাবে হোক, এখন আমরা আগের আইনি ভাষায় আপনাকে আরেকটু ফাইনাল টাচ দিয়ে দিই, আমি অনেকের মাথায় এটা ঢোকে নাই, অনেকের মাথায় এই জিনিসটা ঢোকে নাই, আবার একটু আমি লাস্ট লাস্ট একটা বার আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখেন, লাস্ট একটা বার বুঝুন, ধরেন সব ভুলে গেছেন আপনি, আপনি ধরেন সব ভুলে গেছেন, এখানে আইনটাকে ভালো করে না বুঝলে খুব টাফ হয়ে যাবে আপনার জন্য রিটেন কোয়ালিফাই করা, কারণ কোশ্চেন দিবে পেঁচিয়ে, তখন আপনি এত বেসিক ক্লিয়ার না থাকলে আপনার মাথায় আর ঢুকবে না। এই একটা ফ্রেশ জমি, এই একটা, কোনো দোষ নাই, একদম ফ্রেশ একটা সবুজ গ্রিনল্যান্ড, মানে একদম সবুজ একটা জমি, কোনো সমস্যা নেই, এই জমির পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী, মার্কারের কালিও নীল, নদীর পানিও নীল, ঠিক আছে, এই দেখেন একটা রিভার বয়ে গেছে, একটা নদী বয়ে গেছে, ওকে, এই জমির পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। এখন নদী ভাঙন হয়েছে, নদী ভাঙন হয়েছে, নদী ভাঙন হওয়ার পরে খেয়াল কর, নদী ভাঙন হয়ে
জমির ঠিক এতটুকু অংশ নষ্ট হয়ে গেছে। এই সবুজ দাগগুলি দেন নষ্ট হয়ে গেছে। এই যে এতটুকু অংশ নষ্ট হয়ে গেছে। নদী ভাঙ্গন হয়ে জমির ঠিক এতটুকু অংশ কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। তাহলে এই জমিটা যেহেতু নষ্ট হয়ে গেছে, এই জমিটার নাম হয়ে গেছে ত্রুটিযুক্ত জমি। ত্রুটিযুক্ত, এই জমিতে দোষ পাওয়া গেছে, ত্রুটি, ত্রুটি পাওয়া গেছে। ত্রুটিযুক্ত জমি, এই জমিতে ত্রুটি পাওয়া গেছে, দোষ পাওয়া গেছে। তাহলে এখানে যেহেতু জমিতে দোষ পাওয়া গেছে, এই যে সবুজটা আপনি দোষ দেওয়া, নদী ভাঙ্গন হইছে, এই জমিতে যেহেতু দোষ পাওয়া গেছে, এই জমিতে যেহেতু ত্রুটি পাওয়া গেছে, এতটুকু অংশ জমির নষ্ট হয়ে গেছে, তাহলে এই জমি আর চুক্তি আইনের লেখেন, চুক্তি আইনের লেখেন, চুক্তি আইন 1872 ধারা 56, ধারা 56 মতে এই জমি বিক্রিযোগ্য না, এই জমি বিক্রি করা যাবে না, এই জমি আর বিক্রি করা যাবে না। কারণ চুক্তি আইন এটাই বলেছে ত্রুটিযুক্ত জমি বিক্রি করা যাবে না, ত্রুটিযুক্ত জমি বিক্রি করা যাবে না। এই জমি এতটুকু নষ্ট হয়ে গেছে। এই কথাটাকে রিভার্স মারছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 13 বলতেছে যে চুক্তি আইনের এই কথার কোনো ভিত্তি নেই, এরকম করলে পৃথিবীর কোনো জমি বিক্রি করা যাবে না। একটা জমিতে ন্যাচারাল ডিজাস্টার হইতেই পারে, তাহলে এতটুকু অংশ যেহেতু বাদ হয়ে গেছে, এটা বাদ, কিন্তু এতটুকু তো ভালো আছে, এই অংশটা তো পুরো ভালো আছে, এই ভালো অংশটা বিক্রি করা যাবে, ভালো অংশটা সুনির্দিষ্ট প্রতিকারের 13 ধারা অনুসারে বিক্রি করা যাবে। তখন এই সুনির্দিষ্ট প্রতিকারের 13 ধারা এসে চুক্তি আইনের 56 ধারাটা কি করছে? কবর দিয়ে দিছে, বাতিল করে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের আর কোনো কনফিউশন আছে কিনা বলেন? আশা করি আপনাদের আর কোনো কনফিউশন নেই। চুক্তি আইনের 13 ধারা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নাই। মূল কথা ছিল চুক্তি আইনের 56 ধারা অনুসারে ত্রুটিযুক্ত জমি বিক্রি করা যাবে না। আর সুনির্দিষ্ট প্রতিকারের 13 ধারা বলতেছে যতটুক দোষ আছে অতটুক বাদ, আর যতটুক ভালো আছে ওই ভালো অংশটা বিক্রি করা যাবে। এই অংশটা একদম ক্লিয়ার কিনা আমাকে একটু ইয়েস নো করে বলে দেন। আশা করি আপনাদের আর কোনো এখান থেকে কোনো রকমের আর দোষ ত্রুটি নাই। আশা করি বুঝতে পেরেছেন আপনি। আশা করি বুঝতে পেরেছেন, একদম ক্লিয়ার বুঝতে পারছেন। চুক্তি এনে ধারা 56 বলতেছে যে জমিতে দোষ আছে ওই জমি পুরোটা বেচা যাবে না। আর 13 ধারা বলতেছে আরে ভাই দোষ তো আছে, ধরেন আপনার 5 আঙ্গুলের মধ্যে 1 আঙ্গুলের সমস্যা, তখন চুক্তি এনে 13 ধারা বলতেছে ধরেন 5 আঙ্গুলি 1 আঙ্গুলের সমস্যা, 5টা আঙ্গুলি আর থাকবে না, সব কাটতে ভালো। আর চুক্তি এনে 13 ধারা বলতেছে আরে ভাই থামেন, 5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুলের সমস্যা, বাকি সাইডটা তো ভালো আছে, তাহলে এই একটারে বাদ দেন, বাকি সাইডটা বিক্রি করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যতটুকু দোষ আছে অতটুকু বাদ, যতটুকু ভালো আছে অতটুকু বিক্রি করা যাবে। আশা করি আপনি পুরোটাই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। এই অংশটা আপনাদের 13 ধারাটা একেবারে 15-16 মিনিট ধরে আপনাদের বোঝানোর একটাই আমার উদ্দেশ্য, একটাই আমার কারণ, যে আপনাদের এই অংশটা থেকে একটা কোশ্চেন আসলে 13 ধারাটা আপনি না বুঝলে আপনি আর আইনটাই বুঝলেন না। এবার আসেন, ইনশাল্লাহ আপনারা পারবেন আশা করি। এবার আসেন ধারা 14। ধারা 14 কে বলা হয় অসম্পাদিত অংশ। অসম্পাদিত অংশ ছোট হলে, অসম্পাদিত অংশ, এই অসম্পাদিত অংশের ইংলিশটা হচ্ছে, খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন 14 আর 15 একটু ভালো করে খেয়াল করে দেখেন। ধারা 14 ধারা 15 খেয়াল করেন। আপনি বলেন 13 14 বড় না 15 বড়? লেখেন 14 বড় না 15 বড়, কেউ আগেইরা বলেন। ধারা 14 বড়, সংখ্যার দিকে কে বড়? 14 বড় না 15 বড়? বড় কে, 14 বড় না 15 বড়? 15 বড়।
তাহলে লেখেন অসম্পাদিত অংশ, লেখেন এইটাও লেখেন অসম্পাদিত অংশ। চোদ্দতে লেখা অসম্পাদিত অংশ ছোট, আর 15তে লেখা অসম্পাদিত অংশ বড়। এই তো, খুবই সিম্পল। অনেকে বলে স্যার আমি কোনটা ছোট কোনটা বড় এটাই তো বুঝি না। তাহলে তারাই বলতেছি ধারা সংখ্যার দিক দিয়ে কে বড় কে ছোট, 14 বড় না 15 বড়? 15 বড়। 15 বড় হলে তার অসম্পাদিত অংশ বড়, 14 হলে অসম্পাদিত অংশ ছোট। আশা করি বুঝতে পেরেছেন। এই টেকনিকে মাথায় রাখবেন। এবার অসম্পাদিত অংশের ইংলিশ কি? অসম্পাদিত অংশের ইংলিশকে বলা হয় আনপারফর্মড। আনপারফর্মড পার্ট, অসম্পাদিত অংশ। ইংলিশ টার্মস আপনাকে একটা দিয়ে দিবে, তখন আপনি আর বুঝতেই পারবেন না। এই 14 ধারায় বলা আছে অসম্পাদিত অংশ ছোট হলে। এইবার আপনার চিত্র আকারে বুঝাইতে হবে। এই জমি, এই জমি, ঠিক আছে? জমির পাশ দিয়ে বয়ে গেছে নদী। এই জমি, জমির পাশ দিয়ে বয়ে গেছে কি? নদী, ঠিক আছে? এই নদী ভাঙনের কারণে জমির এতটুকু অংশ নষ্ট করে ফেলছে। অর্থাৎ একটা জমির এখনো 70% অংশ ভালো আছে, 70% ভালো আছে, আর একটা জমির 30% নষ্ট হয়ে গেছে, 30% নষ্ট হয়ে গেছে, 30% নষ্ট হয়ে গেছে। ওকে, একটা জমির একটা জমির 70% ভালো আছে এখনো, আর এই যে 30% নষ্ট হয়ে গেছে নদী ভাঙ্গনে। এতটুকু তো ক্লিয়ার বুঝতে পারছেন? একটা জমির 70%, একটা জমি 70% জিনিসটা, একটা জমি 70% এখনো ভালো আছে, 30% নষ্ট হয়ে গেছে। এই যে নষ্ট হওয়া জিনিস, এই নষ্ট হওয়াটার নাম হচ্ছে অসম্পাদিত অংশ। অসম্পাদিত অংশ। এখন এখানে বলা আছে যে একটা জমি 60% ভালো আছে আর 30% নষ্ট হয়ে গেছে। তাহলে খেয়াল করে বলেন তো, জমিতে ভালো অংশ বেশি না খারাপ অংশ বেশি বলেন তো? জমিতে কোন অংশটা বেশি? ভালো অংশটা বেশি আছে না নষ্ট অংশটা বেশি আছে বলেন? একটা জমি 70% ভালো আছে, 30% নষ্ট হয়ে গেছে, তাহলে এটার অসম্পাদিত অংশ ছোট হবে না বড় হবে? ভালো অংশটা বেশি আছে, তাহলে খারাপ অংশটা কম আছে, তাহলে অসম্পাদিত অংশ এখানে হবে ছোট। অসম্পাদিত অংশ হবে এখানে ছোট। তো ছোট হইলেই ধারা 14 বসবে। 14 হলেই ধারা ছোট বসবে। 14 হলেই ধারা ছোট বসবে, ঠিক আছে? 14 হলেই আপনার কি বসবে? ধারা 14 বসবে। তো বলতেছে কোন জমির যদি হ্যাঁ, কোন জমির যদি অসম্পাদিত অংশটা আপনার ছোট হয়, তখন কি ফলাফল হবে? তখন ফলাফল হবে, লেখেন তখন ফলাফল হবে, দেখেন তখন ফলাফল পরীক্ষাতে এটাই আসবে। ফলাফল জানতে দেবে, ফলাফলটা কি হবে? ফলাফল হবে চুক্তির বাস্তবায়ন। লেখেন চুক্তি, চুক্তি প্রবল, আমার জায়গা কম দেখে প্রবল লিখলাম। চুক্তি প্রবল মানে কি? চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন। চুক্তি প্রবল মানে কি? চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন। চুক্তি প্রবল মানে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। চুক্তি প্রবল মানে চুক্তি প্রবল। চুক্তি প্রবল মানে স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট। চুক্তি প্রবল প্লাস জরিমানা। আপনার চুক্তি বাস্তবায়নও করতে হবে প্লাস জরিমানাও দিতে হবে। এই হয়েছে ফলাফল। এটাই আপনার পরীক্ষায় চাইবে। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি বুঝতে পেরেছেন। আর 13 ধারা কি বলছিল? এই যে 14 ধারা ভুলে যান। 13 ধারা কি বলতেছিল আপনাকে? 13 ধারাটা যে এতক্ষণ ধরে পড়াইছি, এই যে বলছি 13 না বললে 14 পারা যাবে না। 13 ধারা বলতেছিল একটা জমি, এই একটা ফ্রেশ জমি ছিল, এই জমি 30 ভাগ নষ্ট হয়ে গেছে মানে ত্রুটি করছে, এটা আর চুক্তি আইনের 56 ধারায় বিক্রি করা যাবে না। কিন্তু সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের 13 ধারা বলতেছে 30% নষ্ট হয়েছে, তাতে কি হয়েছে? 70% তো ভালো আছে,
এই 70% সুনির্দিষ্ট প্রতিকার এনে 13 ধারা অনুসারে বিক্রি করা যাবে। এটা ছিল 13 ধারা। এই 13 ধারার আলো কি তৈরি হয়েছে 14 ধারা, যে অসম্পাদিত অংশ ছোট বড়। তাহলে খেয়াল করেন, একটা জমি 70% ভালো আছে, 30% নষ্ট হয়ে গিয়েছে, তাহলে ক্ষতি হয়েছে কম, তাহলে অসম্পাদিত অংশ ছোট, ক্ষতি কম হয়েছে। 70% ভালো, 30% হুদা নষ্ট হয়েছে, অর্থাৎ 100 টাকার মধ্যে 70 টাকা এখনো আপনার আছে, 30 টাকা সেটা খরচ হয়েছে, তাহলে আপনার এখনো অসম্পাদিত অংশ ছোট আছে। তাহলে এই ছোট হইলে ফলাফল কি, চুক্তির বাস্তবায়নও করতে হবে, সাথে জরিমানাও দিতে হবে। এই অংশটা আপনি বুঝতে পারছেন কিনা আগে ক্লিয়ার বলেন, যে স্যার এই অংশটা আমি ক্লিয়ার বুঝতে পেরেছি। এই অংশটা আগে বুঝতে পারছেন কিনা বলেন। একটা জমি 70% ভালো আছে, 30% নষ্ট হয়ে গেছে, মানে অসম্পাদিত অংশ ছোট, তখন আপনি কি করতে হবে, তখন ফলাফল হচ্ছে চুক্তি প্রবল, চুক্তির বাস্তবায়নও করতে হবে, প্লাস জরিমানাও দিতে হবে। এবার একটা উদাহরণ দিয়ে দিব। আচ্ছা, ওকে, এইবার আপনি লিখে ফেলেন। এবার একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, উদাহরণ, এটা পরীক্ষা আপনাদের আসবে, উদাহরণ। এবার একটা 14 ধারা অনুসারে উদাহরণটা দিয়ে দিতেছি, একটা পরীক্ষায় উদাহরণ আসবে আপনাদের, পরীক্ষার উদাহরণ আসবে। এই অংশটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ইংল্যান্ড করে নাও। আচ্ছা, আচ্ছা, তো এই অংশটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সবাই একটু খেয়াল করেন, লিখে ফেলেন। ক এবং খ, একটি জমি বায়নার চুক্তি করলো, চুক্তি বাস্তবায়নের পূর্বে, চুক্তি বাস্তবায়নের পূর্বে লেখেন, এই উদাহরণটা লিখে ফেলেন। চুক্তি বাস্তবায়নের পূর্বে জমির কিছু অংশ বিলুপ্ত হলো। এখন খ তার সম্পদ বিক্রি করতে অস্বীকার করলো। কয়ের কয়ের প্রতিকার কি? কয়ের প্রতিকার কি, মানে আরো পেঁচাইবো, লিখবে তুমি একটা আইনজীবী, তাহলে আইনজীবী হিসেবে তোমার করণীয়টা কি? আগে এই জিনিসটা ভালো করে খেয়াল করেন, কথার টার্মস গুলি বোঝেন। ক আর খ একটা কি করলো, জমি বায়নার চুক্তি করলো, ভেরি গুড, জমি বায়নার চুক্তি করে ফেললো। চুক্তি বাস্তবায়নের আগের দিন জমির কিছুটা অংশ বিলুপ্ত হয়ে গেল, এই যে কিছু অংশ, কিছু মানে অল্প, মানে কিছু মানে কি, যে এই শব্দটা বুঝতে হবে, ওকে তো বলে দিবি না 30% 40%, ও কি দিছে, কিছু একটা অংশ, এই এই অংশটা ওকে বলেন না আপনারা, একটু কমেন্ট করেন আপনারা। কিছু অংশ মানে কি, অল্প, বেশি না। আর যদি বড় অংশ হয় তাহলে দেখবে বিশাল অংশ, বিরাট অংশ, বিরাট অংশ, এই এই এইভাবে আপনাদের লিখে দিবে। যদি অল্প ক্ষতি হয় তাহলে লিখবে কিছু অংশ। এটা বুঝছেন কি একটু বলেন, ওটা ওকে বলেন, প্রশ্নের মাইরিপেসটা বুঝেন। এখানে বলো কিছু অংশ বিলুপ্ত হয়েছে, মানে নষ্ট হয়ে গেছে, ওই ভূমিকম্প হয়েছে না নদী ভাঙ্গন হয়েছে এগুলি কিচ্ছু লেখা থাকবে না, কিছু অংশ বিলুপ্ত করছে, এটা বুঝছেন, তাহলে বুঝবেন ছোট ক্ষতি হয়েছে, ধারা 14, তখন বুঝে নেবেন ধারা 14। আর যদি বলে বিরাট অংশ নষ্ট হয়ে গেছে, তাহলে বুঝবেন ধারা 15। আশা করি পারছেন, বুঝতে পারছেন, বলেন না একটু, ইয়েস নো বলেন। এই শব্দটা দিয়ে আপনার বুঝে নিতে হবে যে কিছু অংশ বিলুপ্ত করছে, তাহলে ধারা 14, বিরাট অংশ বিলুপ্ত হয়ে গেছে, তাহলে হবে ধারা 15। এইবার বলেন বুঝছেন কিনা বলেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু বলেন না, আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং এই কথাটা বুঝতে পারছেন কিনা।
অন্যান্যরা আপনারা বুঝতে পারছেন এই অংশটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে কিছু অংশ নষ্ট হয়ে গেছে, কিছু অংশ, তাহলে অল্প ক্ষতি হয়েছে। বিরাট অংশ নষ্ট হয়ে গেছে, বিরাট, তাহলে এটা বিশাল অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আপনারা তো অনেক স্টুডেন্ট আছেন। ঠিক আছে, তাহলে এই দেখেন, এই আশা করি এই অংশটা দিয়ে আপনারা পুরো বুঝে যাবেন। তো এখন খ কি করছে, স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন জমি তো বিক্রি করতে সে চায় না, তাহলে ক এর প্রতিকারটা কি, এই অংশটা খুব ভালো করে আপনাদের শিখতে হবে। ক আর খ, একটা জমির বায়না করলো, চুক্তি বাস্তবায়নের পরে জমির কিছুটা অংশ, এই যে 14 ধারা অনুসারে এই যে কিছুটা অংশ মানে অল্প ক্ষতি হয়েছে, বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত মানে নষ্ট হয়ে গেছে, বিলুপ্ত মানে কি নষ্ট হয়ে গেছে, নষ্ট, নষ্ট হয়ে গেছে। এখন খ, খ কি করতে, তার সম্পদ বিক্রি করতে চায় না, ক এর প্রতিকার কি। এইবার আসেন আমরা এই কথাটা লিখে ফেলি। এখন এই কথাটা লিখে ফেলি। হ্যাঁ, এটা 8 মার্কসের কোয়েশ্চেন, জি। এইবার আপনি প্রশ্নটা কিভাবে লিখবেন, আমি এভাবেই আপনাদের শিখাবো, এইভাবেই শিখাবো। এই অংশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তখন আপনি লিখবেন এইভাবে করে, লেখেন সবাই, নীল কালিতে লেখেন, ঘটনা। সুন্দর করে লিখবেন ঘটনা, পুরো জিনিসটা দেখে দেখে লিখে ফেলবেন। ক প্লাস খ, আমি অল্প সময় লিখতেছি। একটা চুক্তি করলো, একটা চুক্তি করলো, একটা চুক্তি করলো, চুক্তি করার পর জমির কিছু অংশ বিলুপ্ত হয়ে গেল, কিছু অংশ কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। খালি প্রশ্নটা দেখে দেখে লিখবেন। এই, তারপর কি, এই যে খ, খ কি করলো, তার জমি বিক্রি করতে অস্বীকৃতি জানানো। এই, এই ঘটনা এতটুকু লিখলেন। আমার কথা বুঝছেন, এত লিখলে আমার সময় যাবে, বুঝেন না আপনি। ক আর খ একটা চুক্তি করলো, ক আর খ একটা চুক্তি করলো, কিন্তু চুক্তি করার পূর্বের দিন ওই প্রশ্নটা দেখে হুবহু লিখবেন, কিছু অংশ জমি নষ্ট হয়ে গেল, খ এখন আর বিক্রি করতে চায় না। এই অংশটা সুন্দর করে লিখছেন ঘটনা আকারে, ঘটনা। এবার লেখেন বিচার্য বিষয়, বিচার্য বিষয়, বিচার্য বিষয়, বিচার্য বিষয় কি, ওই প্রশ্নটা যে প্রশ্নটা আপনাকে স্যার করছিল পরীক্ষায়। তাহলে কয়ের করণীয় কি, কয়ের করণীয় কি, এই যে প্রশ্নটা, খালি দুইটা পার্টে সাজাই দিবেন। প্রশ্নের এই অংশটা দিকে লিখলেন, যে প্রশ্ন জিজ্ঞাসা করছে ওটা বিচার্য বিষয় বসায় দিবেন, কয়ের করণীয় কি। এবার আপনি লিখবেন রায়, লেখেন রায়, লেখেন রায়। আপনার রায় হলো, আপনার রায় হলো, খেয়াল করেন, আপনার রায় হলো খ, খ জমির চুক্তি বাস্তবায়ন, বাস্তবায়ন করতে বাধ্য, এবং তিনি জরিমানা কি করবে, চুক্তির বাস্তবায়ন, লিখে ফেলেন চুক্তির বাস্তবায়ন, লেখেন চুক্তির বাস্তবায়ন এবং জরিমানা প্রদান করতে বাধ্য থাকবেন। এই কথাটা আপনি লিখবেন রায়, কিন্তু ধারা বসাবেন না, কথা কি বুঝছেন। ধারা বসাবেন না কেন, কারণ আপনি ধারা বসাবেন এইখানে আরেকটা পয়েন্টে, লিখবেন আইনের প্রয়োগ, আইনের প্রয়োগ, এইখানে গিয়ে এই ধারাটা বসাবেন আইনের প্রয়োগে।
আইনের প্রয়োগটা কেন, এই কথাটা, এই রায়টা কিসের ভিত্তিতে দিলেন আপনি? আইনের প্রয়োগ। তখন আপনি লিখবেন সুনির্দিষ্ট প্রতিকার আইন, আমি ছোট্ট করে লিখছি 1877। এখানে আইনের সিরিয়ালটা দিতে বলবেন না, 1877 সালের 1 নং আইন, ঠিক আছে? লেখার পর লিখবেন ধারা, ধারা 14। বুঝতে পারছেন কিনা বলেন? এই অংশটা এইভাবে লিখবেন কিনা বলেন? তারপর আপনি কারণ লিখবেন, এরপরে কি, এরপর আপনি কারণ লিখবেন, কারণ। এইবার আপনার বিস্তারিত মন্তব্য, এখানে কারণ, যেটাকে ইংলিশে বলা হয় রিজনিং, কারণ। এই কারণে আপনি সুন্দর করে, সুন্দর করে নিজের মতো করে একটা চিত্র আঁকবেন, সুন্দর করে, যেটা জমির ফ্যাক্টর, সুন্দর করে একটা চিত্র আঁকবেন। এই একটা জমি, এই একটা জমি, এই অংশ নষ্ট হয়ে গেছে, বা কিছু অংশ, আপনি আবার পার্সেন্টেজ দিবেন, দেবেন কিছু অংশ, মানে ছোট অংশ, কিছু অংশ, কিছু অংশ নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? এটাকে আবার পাশে লিখবেন অসম্পাদিত, অসম্পাদিত অংশ ছোট। তারপর আপনি বিস্তারিত লিখবেন যে চুক্তি আইনের, সরি, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 14-তে, ধারা 14-তে এই কথাই বলা আছে, অসম্পাদিত অংশ যদি ছোট হয় তাহলে কি করতে হবে, চুক্তির বাস্তবায়নও করতে হবে, প্লাস জরিমানাও দিতে হবে। এই কথাটা আপনাকে সুন্দর করে তখন বিস্তারিত ব্যাখ্যা করে লিখবেন। কি কি গ্রাউন্ড ফেভার করে, ক, ক্ষয়ের সাথে এই চুক্তিটা করলো, তাহলে এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের অনুসারে রেজিস্ট্রি হয়েছে, এই চুক্তিটা লিখিত হয়েছে। এখানে অবশ্যই, এখানে অবশ্যই আপনি কি করবেন, 21-এর ক, এই ধারাটাকে অবশ্যই উল্লেখ করবেন, যে ক, ক্ষয়ের সাথে চুক্তিটা অবশ্যই লিখিত হয়েছে, লিখিত হয়েছে, এই কথাটা কেউ লিখবে না। এই চুক্তিটা অবশ্যই, এই 21-এর ক, সবাই একটু কমেন্ট করে লেখেন না, ইয়েস লেখেন, ইয়েস লেখেন, যাই লিখবেন 21-এর ক সাথে রাখবেন, মনে থাকবে তো? বলেন না, 21-এর ক এবং ধারা 22, এই কথাটার সাথে রাখবেন ইনশাল্লাহ। বলেন পারবেন কিনা বলেন, বলেন ইয়েস নো কিছু একটা তো বলবেন। আপনাকে যে উদাহরণটাই দিক না কেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21-এর ক আর ধারা 22 অবশ্যই সাথে লিখতে হবে। 21-এর কথায় লিখবেন যে এই চুক্তিটা হয়েছে লিখিত, এই চুক্তিটা সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে রেজিস্ট্রিকৃত হয়েছে, এবং এই আদালতে কিছু টাকা জমা দিতে হবে, অবশিষ্ট অংশ তাকে জমা দিতে হবে, তখন আদালত এই ধারা 14 অনুসারে বাস্তবায়ন করবে, এবং আদালত এখানে সুবিবেচনা ক্ষমতা প্রয়োগ করবে। লেখেন সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে, এই কথাগুলো কেউ লিখবে না, সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে। তো সুবিবেচনামূলক ক্ষমতা আবার 5টা উপাদানের ভিত্তিতে, এটা আইনসম্মত হইতে হবে, এটা যৌক্তিক হইতে হবে, এটা আপিলযোগ্য হইতে হবে, ঠিক আছে, এটা বিচার বিভাগীয় মূলনীতি দ্বারা মেনে চলবে। এইভাবে করে সুন্দর করে লিখে লাস্টে সর্বশেষে আপনার মতামত দিবেন 1 লাইনে। এই কথা সুন্দর করে লেখার পরে আপনি সর্বশেষে দিবেন মতামত, মতামত, মতামত লিখবেন, মতামত লিখবেন যে জি, বলে লিখবেন যে হ্যাঁ আমি এর সাথে একমত, আমি সহমত পোষণ করছি, এই শব্দটা সুন্দর করে লিখবেন, আমি সহমত পোষণ করছি, যে সহমত পোষণ করছি, আমি সহমত পোষণ করছি, এই কথাটা লিখবে, আমি সহমত পোষণ করছি যে 14 ধারা অনুসারে এই জমিটা অবশ্যই কি করতে হবে, জমিটা বাস্তবায়নও করতে হবে, চুক্তির বাস্তবায়নও করতে হবে, সাথে জরিমানাও দিতে হবে, এই কথার সাথে আমি সহমত পোষণ করছি। এইভাবে করে পরীক্ষা হলে লিখলে ইনশাল্লাহ আপনার হয়েই যাবে। ইনশাল্লাহ 6টা পয়েন্টে লিখবেন, যত উদাহরণ আসবে কয়টা পয়েন্টে লিখবেন, কথা কয় না, কয়টা পয়েন্টে লিখবেন? ক্লাস কি বুঝেন না নাকি ভালো লাগে না? কয়টা পয়েন্টে লিখবেন? 6টা পয়েন্টে। প্রথমে প্রশ্নের ঘটনা লিখবেন, প্রশ্নটা সুন্দর করে লিখে ফেলবেন, তারপর যে প্রশ্নের প্রশ্নটা, ওই প্রশ্নটা দিকে লিখবেন বিচার্য বিষয়ে, যে কয়ের করণীয় কি, হুবহু কপি পেস্ট করবেন, কোনো প্যারা নাই। তারপর আপনি একটা রায় দিবেন যে এইটা এইভাবে হবে, উত্তরটা দিবেন, কিন্তু কোনো ধারা উল্লেখ করবেন না, ধারা উল্লেখ করবেন এইখানে আইনের প্রয়োগ, আইনের প্রয়োগে ধারা ধারাটা দিবেন, তারপর আপনি কারণ দিবেন, এখানে আপনি আইনের ব্যাখ্যাগুলো দিবেন যে আমি এই এই কারণগুলো মনে করছি, তারপর শেষে আপনি দিবেন সব ব্যাখ্যা দেওয়ার পর আপনি মতামত দিবেন, তখন বলবেন আমি সহমত পোষণ করতেছি। আর যদি আপনি একমত পোষণ না করেন তাহলে বলবেন যে আপনি এই বিষয়ের সাথে একমত পোষণ করছি না, কেন করছি না সেই কারণটাও দিবেন। আশা করি এইভাবে করে লিখলে আপনাদের হয়ে যাবে। এইবার আপনারা বলেন 13-14 আপনাদের একদম ক্লিয়ার কিনা বলেন, 13 আর 14 আপনি একদম ক্লিয়ার কিনা বলেন।
13তে বলতেছে একটা জমিতে যদি ত্রুটি দেওয়া দেওয়া, এই যেমন একটা জমি, এই 5টা আঙ্গুল ধরেন একটা জমি, এই জমিতে একটা ত্রুটি দেখা গেছে, তাহলে এই জমি আর বিক্রি করা যাবে না। চুক্তি আইনে ধারা 56তে বলা আছে। অপরদিকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 13 বলতেছে যে একটা আঙ্গুল নষ্ট হয়েছে তো কি হয়েছে, বাকি 4টা তো ভালো আছে, বাকি 4টা বিক্রি করা যাবে। 13 ধারা এইটা বলা ছিল। আর 14 ধারা বলছে অসম্পাদিত অংশ ছোট হলে কি করতে হবে, চুক্তির বাস্তবায়নও করতে হবে, সাথে আপনাকে জরিমানাও দিতে হবে। এইভাবে করে আপনি লিখলে 8-এ মিনিমাম 6 পাওয়া তো যাবেই ইনশাল্লাহ। এই যে ঘটনা, বিচার্য বিষয়, রায়, তারপর আইনের প্রয়োগ, কারণ, মতামত, এইভাবে করে এখানে এখানে অবশ্যই একটা পেন্সিল দিয়ে হালকা করে একটা চিত্র আঁকবেন, আবার জম আঁকা আঁকেন না। এখানে আবার সবুজ ঘাস দিবেন, এখানে নীল কালারের নদী দিবেন, এত না। একটা পেন্সিল দিয়ে জাস্ট একটা ইমাজিনেশন আকারে দিয়ে দিয়েন, ছোট্ট করে, যদি পরীক্ষা আসে। ইনশাল্লাহ পারবেন কিনা বলেন? ইনশাল্লাহ পারবেন কিনা বলেন? আমি এখন 15তে চলে যাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আমি ইনশাল্লাহ অল্প পড়াইছি, কিন্তু আপনি আশা করি এটা আপনার পরীক্ষা কাজে লাগবে ইনশাল্লাহ। যে কোনো ঘটনা এই 6টা পয়েন্টে লিখবেন সব সময়, তাহলে আর ফেল করা কঠিন হয়ে যাবে আপনার জন্য। ঠিক আছে? আর বাংলায় লিখতেছেন, বাংলায় লেখাটা সুন্দর করে লিখবেন। বাংলায় এমন ক আঁকছে, ওই ক এর চড়ে ধরেন সারে ক না ব, ঠিক আছে, লেখছে করা, সারে ভাবছে ব, কয় বলা। তো এরকম বাংলা লেখা যাবে না, ওই বাংলা লেখলে সর্বনাশ হয়ে যাবে আপনার। বাংলা এমনি একটু ঘিজি ঘিজি, বাংলায় লিখতে হয় অল্প কথা, অল্প অল্পতে সারতে হয়, বেশি বাংলা লিখলে স্যাররা বিরক্ত হয়। এবার আসেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন, এখানে আর কোনো নাই। ঠিক আছে, দরকার হলে আজকে এছাড়া শেষ করবো, কালকে সাক্ষ্য আইন পড়াবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন, জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। এই একটা গেল জমি, এই যেভাবে করে একটা পেন্সিলে সুন্দর করে আঁকবেন, এই জমি, এই জমি, এটা একটা জমি। পরীক্ষা হল তো আঁকতে হবে। পরীক্ষা নষ্ট বুঝাবেন কেন, এইভাবে নষ্টটা বুঝাবেন, এই দেখেন চিত্রটা আঁকবেন, এই চিত্র অবশ্যই আঁকবেন যদি এটা আসে, কারণ এটা স্যারের চোখে দেখতে সহজ লাগবে। কথা কি বুঝেছেন? পেন্সিল দিয়ে সুন্দর করে এটারে, এই অংশটা হালকা হালকা করে আবছা দিয়ে দিবেন। এই যে, তো তুমি আপনি তাহলে এইভাবে বুঝতে পারছেন কিনা, এই লাইনটা বেশি বড় দিয়ে না, আমি বড় দিয়ে দিছি, এই যে অল্পের মধ্যে সারেন, অল্পের মধ্যে। তো খেয়াল করে দেখেন, ঠিক আছে, এই দেখেন সুন্দর করে লেখা, এই জমির 60%, 40% ভালো, 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 ভালো পরীক্ষা লিখে না, ভালো আবার কি শব্দ, মানে এটা বোঝানোর জন্য লিখছি ভালো, নাহলে আপনি বুঝবেন না। এই ভালোটা লিখবেন সম্পাদিত অংশ, সম্পাদিত। এই ভালোটাকে কি লিখবেন বলেন তো, ভালোটাকে লিখবেন সম্পাদিত অংশ। সম্পাদিত মানে এটা বিক্রি করা যাবে, সম্পাদিত অংশ লিখবেন, মানে এটা বিক্রি করা যাবে, মাথায় থাকবে। এটা কমেন্টে লেখেন না, ভালোটারে কি লিখবেন, সম্পাদিত অংশ, মানে এই 40% বিক্রি করা যাবে, এই 40% বিক্রি করা যাবে, আর এই 60%, 60% অসম্পাদিত। অসম্পাদিত অংশ মানে বিক্রি অযোগ্য, বিক্রি অযোগ্য, এটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এই সম্পাদিত এটা সুন্দর করে একটা টিক দিবেন, যেটা বিক্রি করা যাবে। আর এই 40% অসম্পাদিত নষ্ট হয়েছে, এবার বলেন ক্ষতি বেড়ার বেশি হইলো না কম হইলো বলেন? এটা কি ছোট ক্ষতি হয়েছে না বড় ক্ষতি হয়েছে? বেড়ার 100 ভাগ, 100 বিঘা জমি, 60 বিঘা নষ্ট হয়ে গেছে, 40 বিঘা ভালো আছে। ক্ষতিটা বড় হইলো না ছোট হইলো বলেন?
ক্ষতিটা বড় হইলো না ছোট হইলো বলেন? বড় হইছে। এই যে বড় হইলি ধারা 15। যদি বড় ক্ষতি হয় তখন আর জরিমানা দিতে হবে না। ক্ষতিটা বড় হইলে আর আপনাকে জরিমানা দিতে হবে না, শেষ কথা। তখন আপনার হাতে, ক্রেতার হাতে, যে বিক্রেতা, যে বিক্রেতা বিক্রেতা যে যে ক্রেতা 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 মানে যে জমিটা কিনতে চায়, যে ক্রেতা ক্রেতা। আমি একটু বুঝাই দিই, আমি একটু আগে একটু বুঝাই নিই আপনারে। এটা আমি একটু বুঝাই নিই। এটা আপনার সম্পাদিত মানে ভালো অংশ, অসম্পাদিত মানে নষ্ট অংশ। সম্পাদিত মানে ভালো অংশ, পরীক্ষায় সম্পাদিত লিখবেন, পরীক্ষা আবার ভালো নষ্ট লিখবেন না। এটা তো বোঝানোর জন্য আপনাকে দিয়েছি। ঠিক আছে? এই যে নষ্ট অংশ, এটা বাতিল অংশ হয়ে গেছে। খেয়াল করেন, এই যে এইবার দেখেন, যেহেতু এই জমিটা নষ্ট হয়ে গেছে, বেটার অনেক বড় ক্ষতি হয়ে গেছে না বলেন, আদালত বলছে এই লোক আর জরিমানা দিবে না। ঠিক আছে? আমি একটু খেয়াল করে দেখি, খেয়াল করে দেখি, এখন আমি একটু সুন্দর করে আপনাকে বুঝাই। এই জমির মালিক হচ্ছিল সায়েম সাহেব, হ্যাঁ? সায়েম সাহেব হচ্ছে এই জমির মালিক। এই জমির মালিক হচ্ছে সায়েম সাহেব। তো আমি ইব্রাহিম সায়েম সাহেবের কাছে এই জমিটা কিনতে চাইছি। আমি ইব্রাহিম সায়েম সাহেবের কাছে জমিটা কিনতে চাই। সে ছিল বিক্রেতা। বিক্রেতা মানে সেই জমির মালিক, আর আমি ছিলাম ক্রেতা। এই জমিটা আমি কিনতে চাইছি তার কাছ থেকে। এখন যেদিন কিনতে চাইছি, এর পরের দিন এই জমির 60% নদী ভাঙ্গনে নষ্ট হয়ে গেছে। এখন ক্রেতা মানে আমি ইব্রাহিম, আমি ইব্রাহিমের হাতে দুইটা অংশ আছে, দুইটা জিনিস হাতে আছে, দুইটা রাস্তা খোলা আছে। অল্টারনেটিভ রেমেডি, প্রতিকার হিসেবে আমার হাতে দুইটা রাস্তা খোলা আছে। এক, এক ধরেন এই জমির দাম 1 কোটি টাকা, ধরেন 1 কোটি টাকা। এই জমির দাম ধরেন 1 কোটি টাকা। এই জমিটার দাম ধরে নেন 1 কোটি টাকা, ধরেন 1 কোটি টাকা ধরেন। এখন আমার হাতে দুইটা রাস্তা আছে। আমি তো, সাইম সাহেব আমাকে অবশ্যই জরিমানা দিবেন না। প্রথম কথা হয়েছে এইটা, কারণ তার বিশাল বড় ক্ষতি হয়ে গেছে, প্রশ্নই আসে না জরিমানার। তবে আমি ইব্রাহিমের হাতে দুইটা রাস্তা আছে। 1 নাম্বার রাস্তাটা হচ্ছে, আমি চাইলে এই চুক্তিটা বাতিল করে দিতে পারবো। তো থাক, এত বড় ক্ষতি হয়েছে, থাক এটা বাতিল করে দিই। আমি এই চুক্তিটা এই আদালতে বলবো, মে ইট প্লিজ ইউর অনার, এটা ডিসমিস করে দেন, এটা বাতিল করে দেন। আমি এই চুক্তি নিব না, এত বড় ক্ষতি হয়েছে, এরকম ক্ষতিওয়ালা জমি আমি নিব না। এটা প্রথম রাস্তা বাতিল আছে, নতুবা দ্বিতীয় রাস্তা খোলা আছে। কোনো জরিমানা তো পাবে না, 1 কোটি টাকা দিয়া, 1 কোটি টাকা দিয়া ওই বাকি অংশ কিনে নিতে হবে। বাকি অংশ কিনে নিতে হবে 1 কোটি টাকা দিয়ে। ইব্রাহিম, এই যে আমার হাতে দুইটা রাস্তা আছে। আমি হয়তোবা বলবো যে এরা, আমি আর এই তাহলে এই চুক্তিটাই বাতিল করে দেন, যেহেতু জমি এত নষ্ট হয়ে গেছে আমি কিনবো না। আর নতুবা এই 40% জমি 1 কোটি টাকা দাম দিয়ে কিনতে হবে, 1 কোটি টাকা দিয়ে আমার কিনে নিতে হবে। এই দুইটা রাস্তা আছে, এছাড়া কোনো রাস্তা নাই। আশা করি বুঝতে পারছেন। আমি মনে করি যে এইভাবে সহজভাবে আপনি হয়তোবা এই ধারাগুলো খুব কম ভাবেই বুঝছেন জীবনে। আশা করি আপনি বুঝতে পারছেন কিনা আগে সেটা বলেন। আমি আবার বলতেছি, আমি আবার বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন, আপনি একটু কমেন্ট করেন। এই জমির মালিক হচ্ছে সাইম সাহেব, উনি বিক্রেতা প্লাস এই জমির মালিক। আমি ইব্রাহিম বললাম, সাইম সাহেব আপনার এই জমিটা তো অনেক সুন্দর, আমাকে দিয়ে দেন এটা। তখন আমার বলতে, স্যার এই জমির দাম কিন্তু 1 কোটি টাকা, আপনি 1 কোটি টাকা দিলে আমি আপনাকে দিব। আমি বললাম ওকে, সমস্যা নেই, দেন 1 কোটি টাকা, আমি নিব আপনার কাছ থেকে। আপনি রাজি থাকলে আমি নিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার, বায়না করেন। এই বায়না করলাম, বায়না পত্র সব করলাম টরলাম। আল্লাহর হুকুমে পরের দিনে এই জমির 60% অংশ নষ্ট হয়ে গেছে। জমিতে বিশাল বড় ক্ষতি হয়ে গেছে গা, 60% অংশ নষ্ট হয়ে গেছে। 60% গুলিয়ে যাচ্ছে, আপনি তো যাইবেনই গুলাইয়া। কারণ নতুন না, আপনি একটু পরে আস্তে আস্তে, আমি এরা একদিনে তো বুঝবেন না। এখানে যারা আছেন এরা অনেক দিনে, এরা পিলি বাস করছে, রিটেনে আসছে, ওনারা এগুলি ভালো করে জানে। এটা তো গুলিয়ে যাবেনি, এটা স্বাভাবিক, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
একদিনে সব বোঝার চেষ্টা করা যাবে না। এখানে যারা আছেন এরা অনেক কিছু ভালো জানেন, মানে এরা পিলি পাস করছে, এরা এগুলি সব শিখছে 2-3 বার করে। আমি পড়াইছি এদের, এখানে আবার বিস্তারিত পড়াচ্ছি। এগুলি যখন আবার পড়াবো তখন আরো মাথায় ঢুকবে, এটা তো আরো পড়াবো। আপনি এটাকে চূড়ান্ত ভাবে নিয়েন না, ঠিক আছে? আচ্ছা, তো এই যে তাহলে 60% জমি নষ্ট হয়ে গেছে, বিশাল বড় ক্ষতি, বিরাট ক্ষতি হয়ে গেছে। আদালত বলছে সায়েম সাহেবকে অবশ্যই জরিমানা দিতে হবে না, বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। তবে এই যে ইব্রাহিম, এই যে আমি ইব্রাহিম, আমার হাতে দুইটা রাস্তা আছে, আমাদের দুইটা রাস্তা। আদালত বলে ইব্রাহিম তুমি যেহেতু সায়েম সাহেবের সাথে চুক্তি করছো, তুমি স্যার এই চুক্তিটা বাতিল করে দিতে পারো। আর নতুবা তুমি যদি চুক্তি বাতিল করতে না চাও, এই 1 কোটি টাকা দিয়ে বাকি এই অংশটা কিনা ফেলাবা। আর কোনো কথা নেই, 1 কোটি টাকা দিয়ে বাকি ভালো অংশটা, পুরো 1 কোটি টাকা দিয়ে কিনে ফেলাইতে হবে। এই অংশটা আপনি পুরোটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন। আপনাদের কোন জায়গায় কি খুঁত আছে আমাকে সেটাও বলেন। এই অংশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অংশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা উদাহরণ দিয়ে আমি শিখিয়ে দিব। আপনি বুঝছেন কিনা বলেন। ওই 1 কোটি টাকা দিয়ে পুরো জমিটা কিনে ফেলতে হবে। আর যারা আছে ওই অংশটা, ওই অংশ যারা নতুন স্টুডেন্ট আছেন তারা তো এটা গুলিয়ে ফেলবেন, হ্যাঁ, এখানে গুলিয়ে ফেলার মতোই। কিন্তু আস্তে 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 যখন এগুলি ধীরে ধীরে স্টাডি করবেন তখন আপনার মাথায় ঢুকে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, হ্যাঁ? আর সবাই বুঝতে পারছেন কিনা বলেন, সবাই বুঝতে পারছেন কিনা বলেন। ছোট অংশটাই কি লাগতো, ক্ষতি ছোট হইলে তখন জরিমানাও দেওয়া লাগতো, চুক্তির বাস্তবায়নও করা লাগতো। আর বড় অংশে কি জরিমানা আগে দিতে হবে না, তখন ক্রেতার হাতে দুইটা অপশন, হয় চুক্তিটা বাস্তবায়ন করে বাতিল করে দিবে, নাহলে 1 কোটি টাকা দিয়ে পুরো জমিটা কিনে নিবে। আশা করি বুঝতে পেরেছেন এই অংশটা। এই অংশ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা আশা করি নাই। এই ভাষার 16 অংশটা আমি পুরো কম্পারেটিভ স্টাডিতে আপনাদের আবার বুঝাবো, কোনো টেনশন করেন না। এই অংশটা খুব ভালো করে আপনাদের বুঝাবো। আজকে দরকার সুনির্দিষ্ট প্রতীকী আইন শেষ করব, কালকে দরকার নিজের বাসায় গিয়া সাক্ষ্য আইন শুরু করব। তাও আপনি বোঝার চেষ্টা করেন পুরোটা। এই অংশটাই দরকার হলে বারবার বুঝাবো, কোনো সমস্যা নেই। আমি আবার কম্পারেটিভ স্টাডিতে একসাথে বুঝাবো আপনাকে। এই অংশটা করলে আমাদের সুনির্দিষ্ট প্রতীকী আইন পুরোটা শেষ। আমি এখন একটা উদাহরণ দিয়ে শিখাচ্ছি, দেখেন। এই দেখেন উদাহরণটা শিখাচ্ছি, দেখেন। ক এবং খ একটি জমি বিক্রয়ের চুক্তি করল। জমি বিক্রয় মূল্য 1 কোটি টাকা টাকা নির্ধারণ করলো। নির্ধারণ করা হলো, কিন্তু এই যে এই মেরে দিছে, কিন্তু চুক্তি বাস্তবায়নের পূর্বেই, কিন্তু চুক্তি বাস্তবায়নের পূর্বেই লেখেন, কিন্তু চুক্তি বাস্তবায়নের পূর্বেই, এই দেখেন এই কথাটা প্যাঁচ মেরে দিবে, বড় ছোট কি, এই দেখেন, এই দেখেন প্যাঁচটা, জমির বিরাট অংশ, বিরাট অংশ দেখছেন, এই শব্দটা দেখছেন, আগে ছিল কিছু অংশ, কিছু অংশ ছিল, আর এখানে কি লিখছে, বিরাট অংশ, বিপুল পরিমাণ, বিরাট অংশ কি হয়ে যায়, নদী ভাঙনে নষ্ট হয়ে যায়। এখানে, এখানে কয়ের করণীয় কি লেখেন, এখানে লেখছে, এখানে
ক এবং ক্ষয়ের করণীয় কি? এই অংশটা পুরো মেরে দিছে। তখন আপনি কি করবেন? এই দেখেন, তখন আপনি কি করবেন? এই অংশটার নাম দিবেন ঘটনা, ফ্যাক্ট। এই অংশটার নাম দিবেন ফ্যাক্ট বা ঘটনা। এই অংশটার নাম দিবেন কি? ফ্যাক্ট বা ঘটনা। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এই যে দেখেন, আর এই অংশটার নাম দিবেন বিচার্য বিষয়। কর ক্ষয়ের করণীয়টা কি? বুঝতে পেরেছেন? এই দেখেন একই প্রশ্ন, কত সুন্দর করে, খালি এটা আপনি বুদ্ধি খাটাইলে একটা প্রশ্নরই দুইটা ভাগ করতে পারেন, এবং এতে অনেক নাম্বার। দেখেন ফ্যাক্ট ইন ইস্যু। ফ্যাক্ট ইন ইস্যু বা বিচার্য বিষয়। এই অংশটা ক্লিয়ার বুঝছেন কিনা বলেন? এই অংশটা ক্লিয়ার বুঝছেন কিনা বলেন? এইভাবে করে পয়েন্ট করে লিখতে হবে, জিনিসটা বুঝছেন কিনা একটু বলেন। একটু ইয়েস বা নো কিছু একটা বলতে হবে আপনাকে। আপনি এতটুকু অংশ বুঝছেন কিনা আগে সেটা বলেন। ক এবং খ একটা জমি বিক্রয়ের চুক্তি করলো। জমি বিক্রয় করতে 1 কোটি টাকা নির্ধারণ করা হলো, কিন্তু চুক্তি বাস্তবায়নের পূর্বে জমির বিরাট অংশ, এই যে ট্রিকটা দেখেন, বিরাট অংশ, বিরাট মানে বুঝছেন তো, বড় ক্ষতি হয়েছে, বুঝলেন নাই? এই বিরাট দ্বারাই বুঝে নিতে হবে 15 দ্বারা। বিরাট অংশ, জমির বিরাট অংশ নষ্ট হয়ে গেছে নদী ভাঙনে। তাহলে কি হলো? বিচার্য বিষয় কি? কর ক্ষয়ের করণীয় কি? একটা প্রশ্নে বুদ্ধি খাটাইলে দুইটা পয়েন্ট করা যায়। একটা প্রশ্নকে যদি আপনি বুদ্ধিটা খাটান, এটা করলে দুইটা লাভ আপনার। এক হচ্ছে লিখতে গিয়ে আপনার মাথায় ঢুকে গেল, আপনি ভাবার সময় পাইলেন, সময়টাও বাঁচলো, লেখাও সুন্দর হইলো, স্যারও খুশি হইলো। স্যারের আর এই প্রশ্নটা দ্বিতীয়বার পড়া লাগলো না। স্যার আর পোস্টের দিকে তাকাবেন না, স্যার আপনার এই পোস্টের দিকে তাকিয়ে তিনি লিখবেন, এবং তার খুব ভালো লাগবে যে আপনি কত সুন্দর করে, এবং আপনার কাছে মনে হবে যে না, ছেলেটা মনে হয় রায় পড়ে, ছেলেটা মনে হয় জাজমেন্ট পড়ে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট পড়ে নয়তো বা, নাহলে এত সুন্দর করে কিভাবে সে লিখছে। আশা করি বুঝতে পেরেছেন, এবং আপনার প্রতি একটা ভালোবাসা তার কাজ করবে, আপনার প্রতি একটা খুব পজিটিভ একটা ভাইব তার ভিতরে কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি এটা মুছে ফেলবো, আবার একটু আপনাদের বুঝিয়ে দিই। ক আর খ একটা জমি বিক্রয়ের চুক্তি করলো, জমির বিক্রয় মূল্য 1 কোটি টাকা নির্ধারণ করলো, এই শব্দটা মাথায় রেখে। যখন কোথাও লিখে ফেলবে জমি বিক্রয় মূল্য 1 কোটি টাকা বা একটা টাকার অ্যামাউন্ট দিয়ে দিবে, তখন অবশ্যই আদালতের জুরিসডিকশনটাও দিয়ে দিতে হবে। আপনাকে যখন টাকার কথাটা উল্লেখ করে দিবে, তখন কি বলবে বলেন তো? এই কমেন্ট একটু আমার সাথে একটু কমেন্ট করেন, আপনারা অনলাইনের মানুষ, আমি আপনাদের চিনি, বলেন। আচ্ছা বলেন 1 কোটি টাকা, তখন আপনি কি হয় বলেন তো? 1 কোটি টাকা দিলে কি দিতে হবে? আদালতের এখতিয়ার দিতে হবে। বলেন আদালতের কি দিতে হবে? এখতিয়ার। বলেন একটু কমেন্ট করেন। যখন কোনো সম্পদের মূল্য দিয়ে দিবে, তখন আদালতের এখতিয়ারটাও সাথে লিখে দিতে হবে যে এটা এই আদালতে বিচার্য। যেহেতু 1 কোটি টাকা, তাহলে এটা যুগ্ম জেলা জেলা জজ আদালতে বিচার্য হবে। এই অংশটা কে বুঝছেন বলেন একটু আমাকে। যখন একটা প্রশ্নে এখতিয়ার দিয়ে দিবে যে জমির দাম এত টাকা, তখন অবশ্যই আদালতের এখতিয়ারটা উল্লেখ করবেন। এই অংশটা কে বুঝছেন আমাকে একটু বলে দেন। এই অংশটা কে বুঝছেন আমাকে একটু বলে দেন। ঠিক আছে, আমি এটা সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিব। এবং আপনারা অনলাইনেই করেন, এখানে নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে, আমাকে শুনতে না পারেন, নাও পারেন, কিন্তু আমাকে একটু করেন, একটু আমাকে কমেন্টে জানান যে স্যার আমি বুঝেছি। ঠিক আছে, কমেন্ট করলে অনেক লাভ আছে। হ্যাঁ, কমেন্ট করলে যে পড়ায় তার ভালো লাগে। ঠিক আছে, কারণ একা একা বলা, আপনারা তো রেসপন্সও করেন না। তো আমি আপনাদের মিউট সাউন্ড অফ করে দিই না, তাহলে শুধু আমিই তো কথা বলি, আপনারা তো আর বলেন না, তখন আমাকে রেসপন্স করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথাটা শুনছেন। বুঝতে পেরেছেন? একটু ভালো করে দেখেন, ট্রিকটা একটু খাটান। আমি আবার একটু বুঝাই। এখতিয়ারটা বুঝতে সমস্যা, আমি বুঝাই দিব, আমি আছি না ইনশাল্লাহ। আমি তো বুঝাই দিব আপনাকে, ওইটা আমি বুঝিয়ে দিব আপনাকে, আপনি একটু বোঝেন। ওটা দেওয়ানিতে গেলে আরো ভালো বুঝবেন। আগে এখান দিয়ে বোঝেন। আজকে আমি সুনির্দিষ্ট প্রতীকী আইনি দরকারে পড়াবো, পড়ায় শেষ করে দিব। ক এবং খ একটি জমি বিক্রয়ের চুক্তি করলো।
জমির বিক্রয় মূল্য 1 কোটি টাকা নির্ধারণ করা হলো, কিন্তু চুক্তি বাস্তবায়নের পূর্বে এই দেখেন এই শব্দ জমির বিরাট অংশ নষ্ট হয়ে গেছে। বিরাট অংশ মানে বড় অংশ, তাহলে 15। আর যদি লেখে জমির কিছু অংশ নষ্ট হয়ে গেছে, এই কথাটা দেখেন কিছু অংশ নষ্ট হয়ে গেছে, তাহলে হচ্ছে ছোট ক্ষতি। তাহলে ছোট ক্ষতি তখন আবার 14 দিত, তখন কিন্তু 14 দিত। যখনই বলছে জমির বিরাট অংশ নষ্ট হয়ে গেছে, বিরাট মানে বড় অংশ, তখন হয়ে গেছে 15। আশা করি এই শব্দটা দিয়ে আপনি বুঝতে যাবেন। আশা করি নদী ভাঙ্গনে নষ্ট হয়ে গেছে, এই পুরাটা লেখলেন ঘটনা। এবার লেখেন প্রশ্নটা, ওই পরীক্ষক যে প্রশ্ন করছিল বিচার্য বিষয়ে ঢুকাই দেন, ক খ এর করণীয় কি। এখানে আরো অনেক প্রশ্ন, আরো অনেক প্রশ্ন সাথে, মানে আরো প্রশ্ন সাথে অ্যাড করে আপনি চাইলে দিতে পারেন। এ তো পরীক্ষা লেখছে ক খ এর করণীয় কি, চাইলে আপনি আরো প্রশ্ন লিখতে পারেন। কোন আইনের অধীনে বিচার হবে, কোন আইনের অধীনে প্রতিকার পাবে, নিজের মতো বানায় লিখবেন, বুঝেন না। কলম আপনার হাতে দিছে, কলম আপনার পরীক্ষক আপনার হাতে কলম দিছে, পরীক্ষক আপনাকে একটা খাতা দিছে, পরীক্ষক আপনাকে 4টা ঘন্টা সময় দিছে, তো কলম আপনার হাতে, আপনি নিজের মতো আরো চাইলে বানায় লিখতে পারেন। বিচার্য বিষয় নিজে নিজে কোশ্চেন ক্রিয়েট করতে পারেন, হ্যাঁ, আরো কোশ্চেন ক্রিয়েট, কোন আইনের প্রতিকার হবে, ঠিক আছে, সুন্দর করে লিখতে পারেন। আপনি আরো প্রশ্ন লিখতে পারেন যে এর ফলাফল কি হবে, ফলাফল কি হবে, মানে পরীক্ষক যে প্রশ্ন দিছে এটাও দিতে পারেন, চাইলে এটা তো দিবেনই, চাইলে আরো 2-3টা প্রশ্ন নিজে বানায় লিখতে পারেন, তাহলে এটা দেখতে ইটস লুক ভেরি প্রফেশনাল। ওকে, এই অংশটা আপনারা খুব সুন্দর করে লিখবেন। আমি এবার মুছে ফেলতেছি। ক্লাসটা ভালো লাগছে একটু বলেন তো, আমার ক্লাসটা কি ভালো লাগছে, সহজ লাগছে কিনা আপনাদের কাছে? আচ্ছা, এবার আপনি লেখেন রায়, সুন্দর করে লেখেন রায়, যেটাকে আমরা বলি জাজমেন্ট। এই যে জি, ই দিয়েন না, রায়। রায়টা কি, সুন্দর করে এনে কোনো ধারা লিখবেন না, খালি উত্তরটা লিখবেন। লেখেন খ কে, খ কে জরিমানা দিতে হবে না। সরি, ক কে মানে জমির মালিক, ক কে জরিমানা দিতে হবে না। কারণ, কারণ এই যে অসম্পাদিত অংশ বড়, অসম্পাদিত অংশ বড়, লিখি ফেলেন, কারণ অসম্পাদিত অংশ বড়। এখানে ক্রেতা খ চাইলে, চাইলে চুক্তি বাতিল করতে পারেন, নতুবা, নতুবা সম্পূর্ণ অর্থ পরিশোধ করে, লেখেন অংশের টাকা পরিশোধ করে, নতুবা সম্পূর্ণ অংশের টাকা পরিশোধ করে কি করতে পারেন, সম্পূর্ণ অংশের টাকা পরিশোধ করে সম্পাদিত অংশটি কিনে নিতে পারেন। এই যে এই কথাটা সুন্দর করে রায় লিখে দিবেন। এবার এই এত কথা লিখছেন কোন কিসের ভিত্তিতে লিখছেন, আপনার ভিত্তিটা কি, আপনার কি ভিত্তিটা কি, সে ভিত্তিটাও আপনাকে লিখে দিতে হবে। যে আমি যে লিখলাম এবার লেখেন আইনের প্রয়োগ, যেটাকে ইংলিশে বলে অ্যাপ্লিকেশন ইন ল।
আইনের প্রয়োগ লেখেন ধারা 13, ধারা এটা 15, ধারা 15 সুনির্দিষ্ট প্রতিকার আইন। ধারা 15 সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রয়োগ কেমন, এইভাবে করে আপনি সুন্দর করে লিখে ফেলবেন। আইনের প্রয়োগ সুনির্দিষ্ট প্রতিকার আইন, এটা আইনের প্রয়োগ। ক্রেতা যদি চুক্তি বাতিল করেন তাহলে বায়নাকৃত টাকা ফেরত পাবেন, টাকা ফেরত পাবেন কিন্তু জরিমানা পাবেন না। টাকাটা তো ফেরত পাবেনই কিন্তু জরিমানা না, জরিমানা পাবে দেওয়া যাবে না, যে তুমি কেন চুক্তি বাস্তবায়ন করলা না এই মর্মে জরিমানা নেওয়া যাবে না। মকবুল সাহেব আশা করি আপনি বুঝতে পেরেছেন। টাকা তো ফেরত পাবেই, টাকা ফেরত তো দিতেই হবে, কারণ এটা কি ফ্রি জিনিস নাকি। কিন্তু এই জরিমানাটা চাওয়া যাবে না, যে সে কেন আমাকে জমিটা দিল না এই কারণে জরিমানা, এটা চাওয়া যাবে না। ওই অংশই বুঝাইছি আমি। মকবুল সাহেব আপনি বুঝছেন কিনা আমাকে একটু ইয়েস বলেন, যে টাকা তো ফেরত পাবে কিন্তু জরিমানা দিতে হবে না। আশা করি বুঝতেছেন, আশা করি বুঝছেন। আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, আইনের প্রয়োগ। এইবার লেখেন কারণ, রিজনিং লেখেন, রিজনিং। টাকা ফেরত তো পাবেই, জমি দেয় না, টাকা কি রেখে দিবে নাকি, কিন্তু জরিমানা পাওয়া যাবে না, যে ও কেন জমিটা দিল না। কারণ, এবার কারণ লিখবেন, কারণে একেবারে বিস্তারিত লিখবেন, একটা ছোট্ট ডায়াগ্রাম আঁকবেন। এই যে ছোট, বেশি আবার আঁকেন না, এই যে একটা পেন্সিল দিয়া এই যে নিচে লিখবেন জমি। এই দেখেন জমির এতটুকু অংশ নষ্ট হয়ে গেছে, এই যে এইভাবে লিখবেন এতটুকু অংশ নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এই অংশ ছোট, এটা বড়। পেন্সিল দিয়ে সুন্দর করে, বেশি সময় নষ্ট করবেন না। এই যে লেখেন 40% ভালো, ভালো লেখা যাবে না, মানে নিজে বোঝার লেগে ভালো, তাহলে এটাকে লিখবেন সম্পাদিত অংশ, মানে এটা বিক্রি করা যাবে। 60% অসম্পাদিত। অসম্পাদিত মানে কি, নষ্ট, নষ্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এইভাবে লিখে বিস্তারিত পুরো ঘটনাটা ব্যাখ্যা দিবেন, ব্যাখ্যা দেওয়ার পরে শেষে লিখবেন আপনি মতামত, মতামত লিখবেন। মতামত লিখবেন যে আমি এর সাথে একমত, আমি এই কথার সাথে একমত, আমি এই ধারা 15-র সাথে একমত, সহমত পোষণ করতেছি। এবং আপনি এখানে যেহেতু 1 কোটি টাকা বায়না, 1 কোটি টাকা বায়না, তো আপনি এখানে মাঝখানে লিখে ফেলতে পারেন যে আদালতের এখতিয়ার। এর আরেকটা পয়েন্ট দিতে পারেন, আদালতের এখতিয়ার। যেহেতু সম্পদের মানে 1 কোটি টাকা, এটা যুগ্ম জেলা জেলা জজ আদালতে বিচার্য হবে। যুগ্ম জেলা জজ আদালতে বিচার্য হবে, আদালতে বিচার্য হবে, যেহেতু জমির দাম 1 কোটি টাকা, এটা যুগ্ম জেলা জজ আদালতে বিচার্য হবে। এই ছিল মোট পুরো কাহিনী। আপনি বুঝতে পারছেন কিনা আগে সেটা বলেন, আগে আপনি আগে বুঝতে পারছেন কিনা সেই কথাটা আগে বলেন, যে স্যার বুঝছি, স্যার আমি বুঝি নাই, আমার মানে পরিশ্রমটা আপনার কাছে মানে সার্থক হয়েছে কিনা আগে সেটা বলেন। যে আমি আপনাকে 13 14 যে বুঝাইলাম এতক্ষণ, 13 14 15 এটা যে বুঝাইলাম, আপনি আগে এই জিনিসটা বুঝছেন কিনা বলেন। আমি আবার ডায়াগ্রাম করে আঁকবো কিন্তু একটু পরে, আমি আগে 16টা আগে এঁকে নিই। ঠিক আছে, পরীক্ষা যেভাবেই প্রশ্ন আসুক ইনশাল্লাহ পারবেন কিনা সেটাও বলেন। আচ্ছা, ঠিক আছে, এই অংশটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এইবার আসলে 16 নাম্বারটা, 16 নাম্বার লেখার পর 17তে আর কিছু নাই। তারপর আপনাদের আলহামদুলিল্লাহ স্যার একটা পুরো শেষ। তারপর আমি আবার 13 14 15 16 17 একসাথে একটা আবার 30 মিনিটের ছোট্ট সামারি দিব। মানে অনেকে আছে আমার প্রতিষ্ঠানে আর নতুন, নতুন রিটেনের স্টুডেন্ট, সে এইভাবে করে পড়ে নাই, বুঝে না, তার জন্য তো এটা টাফ হয়ে যাবে। সে যতটুকু বোঝার কাজ বুঝছে, 16 17 পড়ানোর পরে সব মুছে ফেলবো, মুছে ফেলে আরেকটা ভিডিও করব। ওই ভিডিওতে 30 মিনিট আমি আবার সংক্ষেপে পুরোটা বুঝাবো। আশা করি বুঝতে পেরে, কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে কোনোভাবেই জানি মিস না হয়। এখান থেকে একটা ইলাস্ট্রেশন দিয়ে প্রশ্ন আসবে, উদাহরণ দিয়ে প্রশ্ন আসবে। ওকে, যা পড়াচ্ছি পরীক্ষায় অতটুক লিখে আসলেও আর লাগে না, 50 পাইতে হয়।
যেভাবে পড়াচ্ছি পরীক্ষা লিখে আসলো 70-80 মতো নাম্বার আসবে, 70-এর উপরে নাম্বার আসবে ইনশাল্লাহ। যা পড়াচ্ছি অপ্রয়োজনীয় কিছু করেন না, নিজের সময় নষ্ট করেন না, মেধাটারও ক্ষয় করেন না। যা পড়াবো ইনশাল্লাহ ভালো করে পড়েন। আমি যা পড়াচ্ছি এর বাহির থেকে কোনো কোয়েশ্চেন আসবে না ইনশাল্লাহ। আমি যা পড়াচ্ছি এর বাহির থেকে কোনো প্রশ্নই নেই। আপনাদের কি বাকি রাখছি বলেন? কবে পরীক্ষা, কবে ডেট কবে দিছে? 14ই আগস্ট। এখন কি চলে? জুন, জুলাই, আগস্ট। ওরে বাবা, বিশাল সময়, বিশাল সময়। আপনাদের পড়তে পড়তে তামা তামা করে ফেলবো ইনশাল্লাহ। 14ই আগস্ট মানে হিউজ টাইম। আলহামদুলিল্লাহ, এখন জোরে আলহামদুলিল্লাহ করেন। কি চলে? জুন, জুলাই, আগস্ট। আচ্ছা, কনফার্ম না? পিছাইলে আরো পিছাক, সমস্যা কি? আপনাদের পড়ায় কিছু রাখবো, 40 দিনের মধ্যে গোটা সিলেবাস শেষ। 40 দিন লাগবে না, 40 দিনের মধ্যে পুরো সিলেবাস শেষ। এরপর যা পড়াবো খালি শুধু রিভিশন হবে, শুধু রিভিশন হবে ইনশাল্লাহ। আপনাদের কোনো অপূর্ণ রাখবো রাখবো না, বুঝলেন ইনশাল্লাহ। আচ্ছা, খেয়াল করে দেখেন, এইবার লেখেন 16। দ্বারা 16তে হচ্ছে স্বাধীন, স্বতন্ত্র, এই শব্দটা লেখেন স্বতন্ত্র। কিওয়ার্ডটা দেখেন, স্বতন্ত্র বা স্বাধীন। ইন্ডিভিজুয়াল পার্ট, স্বতন্ত্র বা স্বাধীন, আর যেটাকে আমরা বলি ইন্ডিভিজুয়াল পার্ট। বা ইন্ডিভিজুয়াল পার্ট, আসলে বুঝতে পেরেছেন আশা করি। তাহলে দেখেন, ধারা 16, আমি একটা কম্পারেটিভ স্টাডি দিব। এবার দেখেন খেয়াল করে, একটা জমি, যেহেতু আমি মিরপুরে থাকি মিরপুর দিলাম একটা, আর আরেকটা দিলাম ধরেন যে কথা কথা কাজীপাড়া। তাহলে একটা জমি দুইটা দুইটা ডিফারেন্ট লোকেশনে। কি লেখছে? ভূমি, কি লেখলেন আমি বুঝিনি আপনার, কি লিখছেন আপনি? ভূমি কমে ড্যামেজ হয়ে গেল না, ভূমিকম্পে ড্যামেজ হয়ে গেলে একই জিনিস। ওই একই জিনিস, আপনার অবশিষ্ট ক্ষতিগ্রস্ত হলে একই। যতটুকু অংশ ক্ষতিগ্রস্ত হবে অতটুকু বাতিল, আর যতটুকু থাকবে অতটুকু বিক্রি করে দিতে হবে। ঠিক আছে, এই অংশটা। তবে আমি তো আগেই বলছি যে এটা আদালতের সুবিবেচনামূলক ক্ষমতা। আদালত সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে ফেলতে পারে। ঠিক আছে, যে আচ্ছা এই অংশটা আমি হবে না, এটা আমি এভাবে করবো। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, খেয়াল করেন, দুইটা জমি দুই লোকেশনে, দুইটা জমি দুই লোকেশনে, দুইটা জমি কি, দুইটা জমি দুইটা ডিফারেন্ট লোকেশনে, অর্থাৎ দুইটা জমি কি স্বাধীন, স্বতন্ত্র। দুইটা জমি স্বতন্ত্র, দুইটা জমি কি স্বাধীন, একটার সাথে আরেকটা কি না যুক্ত না, স্বতন্ত্র এবং স্বাধীন। এই এই যখন দুইটা জমি দুইটা আলাদা লোকেশনে হবে, স্বতন্ত্র স্বাধীন হবে, তখনই ধারা 16 প্রয়োগ হবে। তাহলে একটা জমি যদি নষ্ট হয়ে যায়, একটা জমি যদি ভূমিকম্পে নষ্ট হয়ে যায়, একটা জমি যদি ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তখন অন্য জমি বিক্রয় বিক্রি করা যাবে। তো অন্য জমি বিক্রি করা যাবে, করা যাবে। একটা জমি যদি ধ্বংস হয়ে যায়, ওই ধ্বংস জমির দোহাই দিয়ে আরেকটা জমি বিক্রি করা থেকে বঞ্চিত করা যাবে না। তোমার একটা জমি নষ্ট হয়েছে, তাতে কি হয়েছে? আরেকটা ভালো আছে, এই আরেকটা বিক্রি করে দিবা। আশা করি বুঝতে পেরেছেন। এই অংশটা বুঝছেন কিনা বলেন? যে একটা লোকের দুইটা জমি, একটা লোকের দুইটা জমি, দুইটা জমি আলাদা স্বতন্ত্র। একটা জমি নষ্ট হয়ে গেছে, তাতে কি হয়েছে? এই জমি বাদ, যে জমি ভালো আছে ওই জমিটা বিক্রি করে দিবে। সবাই এই জিনিসটা বুঝছেন কিনা বলেন? সহজ বাংলাটা বুঝছেন কিনা বলেন? একটা লোকের মিরপুরে একটা জমি, কাজীপাড়া একটা জমি, আর কাজীপাড়ার জমিটা নষ্ট হয়ে গেছে। তো কাজীপাড়ার জমি নষ্ট হয়েছে, তাতে কি হয়েছে? ওইটা বাদ দেন, কিন্তু মিরপুরেরটা তো ভালো আছে, ওই মিরপুরেরটা বিক্রি করে দেন। মিরপুরেরটা কি করে দেন? বিক্রি করে দেন। এই অংশটা বুঝছেন কিনা বলেন? এখন আপনার জমি কাজীপাড়াটা নষ্ট হয়েছিল, মিরপুরেরটাও বেচবেন না, সেটা হবে না, সেটা হবে না, সেটা হবে না। ঠিক আছে,
যে তোমার যখন দুইটা জমি, একটা নষ্ট হয়ে গেছে, তাহলে আরেকটা বিক্রি করে দাও, তাহলে এই অংশটা বাদ দাও, এই অংশটা যেহেতু ভূমিকম্পে নষ্ট হয়েছে এটা বিক্রি করা দরকার নেই, কিন্তু এই অংশটা তো ভালো আছে মিরপুরেরটা, তো মিরপুরেরটা বিক্রি করে দাও। ঠিক আছে, এটা ছিল 16 ধারার মূল কথা। আপনি বুঝছেন কিনা আগে সেটা বলেন। 16 ধারার মূল কথাটা বুঝছেন কিনা আগে সেটা বলেন। যে একটা কোনো ব্যক্তি যদি দুইটা জমি বিক্রি করার কন্ট্রাক্ট করে, দুইটা জমি যদি স্বাধীন হয়, আলাদা হয়, স্বতন্ত্র হয়, একটা জমি নষ্ট হয়ে গেছে তাতে কি, ওইটা বাদ দেন, কিন্তু দ্বিতীয় জমিটা তখন বিক্রি করা যাবে। এই কথাটা বুঝছেন কিনা বলেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আসেন এবার উদাহরণে চলে যাই। ঠিক আছে, এবার আসেন সুপ্রিম কোর্ট স্বতন্ত্রতা বলতে এবার এবার একটা নজির দেখেন, নজির। সুপ্রিম কোর্ট স্বতন্ত্রতার সংজ্ঞা দিছে, লেখেন। স্বতন্ত্র বলতে দুইটা দলিল বুঝাইছে। বলেন স্বতন্ত্র বলতে কয়টা দলিল, স্বতন্ত্র বলতে কয়টা দলিল বুঝাইছে বলেন। স্বতন্ত্র বলতে দুইটা দলিল বুঝাইছে, দুইটি দলিল। এইটা কমেন্টও লেখে না, একটা মানুষের গবেষণা করা জিনিস তাদের দিয়ে দিতেছি, এই কমেন্টও লেখে না। স্বতন্ত্র বলতে সুপ্রিম কোর্ট কি বুঝাইছে, দুইটা দলিল বুঝাইছে, বলেন না কথাটা। স্বতন্ত্র বলতে কি বুঝাইছে, দুইটা দলিল। কথা বুঝছেন, একটু কমেন্টে লেখেন না। স্বতন্ত্র বলতে কয়টা দলিল বুঝাইছে, দুইটা দলিল বুঝাইছে। কয়টা দলিল? সুপ্রিম কোর্টের সর্বশেষ সিদ্ধান্ত মতে স্বতন্ত্র বলতে, এখানে স্বতন্ত্র শব্দ সুনির্দিষ্ট প্রতীক আইনের ধারা 16 স্বতন্ত্র শব্দ বলতে বুঝাইছে দুইটা দলিল। এইবার আসেন দুইটা দলিলের খেলা বুঝাই দিই, দুইটা দলিলের খেলা বুঝাই দিই, খেলা করেন। ধরেন জমি একটা, জমি একটা, এই জমি দুই ভাইয়ের, বড় ভাইয়ের এতটুক আর ছোট ভাইয়ের এতটুক, তাহলে জমি একটা, দলিল হইছে দুইটা, দুইটি দলিল। এইটার একটা দলিল, এই এতটুকের জন্য একটা দলিল, এটা এতটুকুর জন্য একটা দলিল, দুইটা দলিল হইছে। তাহলে এখানে 16 ধারা প্রয়োগ করা যাবে। এখানে কি করা যাবে বলে, 16 ধারা প্রয়োগ করা যাবে, কারণ দুইটা জমি দুইজনের, দুইটা জমি স্বতন্ত্র। দেখছেন সুপ্রিম কোর্ট কত সুন্দর রায় দেয়, খেয়াল করছেন। এরকম যদি একটা প্রশ্ন আইসা পড়ে, আপনি তো স্বতন্ত্র ধরতেই পারবেন না। আপনি শিক্ষা গেছেন, স্যারে পড়াইছে মিরপুর আর কাজীপাড়া, এখানে কাজীপাড়া কি, এখানে তো দুই ভাইয়ের, কিন্তু আপনি দুই ভাই বললে হবে? সুপ্রিম কোর্ট বলছে স্বতন্ত্র মানে দুইটা দলিল, তো দুইটা দলিল মানে কি, দুইজনের দুইটা আলাদা, মানে এটা কি স্বতন্ত্র হয়ে গেছে, দুইজনের দুইটা জমি, দুইজনের দুইটা জমি হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এই অংশটা বুঝছেন কিনা একটু বলেন তো। একই জমি দুইটা দলিল, তাহলে দুইজনের কি দুইটা, আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। বুঝছেন কিনা বলেন। স্বতন্ত্র মানে দুইটা দলিল, দুইটা দলিল থাকলে আইন বুঝে নিবে যে দুইটা জমি, দুইটা জমি ধরে নিবে। ওইরকম মিরপুর কাজীপাড়ার মতো দুইটা জমি ধরে নিবে, ওইটা বড় ভাইয়ের, এটা ছোট ভাইয়ের, দুইটা জমি। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এই অংশগুলি পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট। এবার একটা উদাহরণ দিব, এবার একটা ইলাস্ট্রেশন দিব আপনাদের। এইবার আপনাদের একটা ইলাস্ট্রেশন দিব। ওকে, ইলাস্ট্রেশনটা একটু শুনে রাখেন। আচ্ছা, ধারা 17টা একটু পড়ায় নি। ধারা 17তে বলা আছে, এই যে 14, 15, 16, এই ধারাগুলোর বিষয়বস্তু, বিষয়বস্তু আদালত বাস্তবায়ন করবে। শেষ। আপনাদের এই লেখাপড়া টোটালটা কমপ্লিট। আশা করি বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের 3টা আইন শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আজকে 11তম দিনে শেষ করে দিয়েছি 3টা আইন। ঠিক আছে, আজকে এইটাই পড়াবো, এটা পড়াই একদম রেডি করে দিব আপনাদের। কালকে আমি নিজের বাসায় যাচ্ছি, অফিসে চলে যাচ্ছি, কালকে ইনশাল্লাহ ওই বাসা থেকে ক্লাস হবে ইনশাল্লাহ। আপনাদের 3টা আইন শেষ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মাত্র 11 দিনে শেষ করছি, 11 দিনে, একটা দিনও আপনাদের মিস দেয়নি, 11 দিনে ইনশাল্লাহ শেষ হয়ে গেছে। এটা খুবই ভালো একটা গ্রোথ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ বলেন।
একটু আলহামদুলিল্লাহ বলেন শুনি। আচ্ছা, ধারা 14, 15, 16 বিষয়বস্তু আদালত বাস্তবায়ন করবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। যেভাবে আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহ জানি আপনাদেরও এই আলহামদুলিল্লাহ কবুল করে। ঠিক আছে, আপনারাও পরীক্ষা দিয়ে এসে রেজাল্ট দিবেন, সেদিনও আমাদের বলবেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যেভাবে পিলির সময় বলছেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ যারা বলছে সব কয়টা রিটেন পাস। আলহামদুলিল্লাহ। আয়ান আয়ান সব আলহামদুলিল্লাহ কইবো। আচ্ছা, ধারা 17 ইনশাল্লাহ বলেন বলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই বলেন। আচ্ছা, 14, 15, 16 এই বিষয়বস্তু কি? আদালত বাস্তবায়ন করবে। আদালত বাস্তবায়ন করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ শেষ। এইবার আসেন একটা উদাহরণ দিয়ে দিই। 16-র একটা উদাহরণ দিব। সব দিলাম, 16-র উদাহরণ দিল না? দিলাম না, এটা একটা হইলো কথা বলেন তো? 16-র একটা উদাহরণ দিয়ে দিব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা সাক্ষ্য আইন 5 দিনে শেষ করব, যেহেতু আমরা আজকে একটা দিন এখানে ই করেছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, কবুল করুক। ঠিক আছে। আচ্ছা, সবাই শোনেন, এবার কথাটা শোনেন। আপনাদের যেটা বলতেছি, যেহেতু আজকে আমি সাক্ষ্য আইনটা, সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে কিন্তু একটাই প্রশ্ন আসবে। ওই একটাই, একটাই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, একটাই প্রশ্ন আসবে, একটাই আপনাকে অ্যান্সার করতে হবে। আপনার কথাটা বোঝার চেষ্টা করেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনে কোনো গ্যাপ রাখি নেই আমি, আপনাদের কোনো দুর্বলতা রাখিনি, কারণ একটাই প্রশ্ন আসবে, একটাই লিখতে হবে। ঠিক আছে, ইউ আর ইন ভেরি রিস্কি জোন। হ্যাঁ, আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি কালকে থেকে ইনশাল্লাহ একটু টাইম দিয়েন স্যার প্লিজ। না না, আজকে দিতে পারবো না, আমি ওই শ্বশুর বাড়ি আছে, আমার খাতা টাতা কিছু নাই। কথা বুঝতে পারছেন? আমি এজন্য আজকে দিতে পারবো না। কালকে তো আপনাদের ওয়াদা দিছি, কিন্তু ওইভাবে দিলে ভালো কোয়ালিটি দিতে পারবো না আপনাদের। ঠিক আছে, আমি আমি কালকে তো নিজের বাসায় যাব, বাসায় গেলে ওইখানে আমি সুন্দর করে আপনাদের একটু সুনির্দিষ্ট টোটালটা পড়াবো। হ্যাঁ, আমি একটু কমপ্লিট, আমার একটু সময় দিন, আমি কালকে চলে যাব। আমার আবার হচ্ছে শালার পরীক্ষা হয়েছে 2 তারিখে, ইন্টার পরীক্ষা দিবে। ঠিক আছে, ওইটা নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছি 2 তারিখে। আচ্ছা, তো খেয়াল করেন, এবার সবাই খেয়াল করেন। আচ্ছা, তো এই জিনিসটা একটু মাথায় রাখেন সবাই, সুন্দর করে, সুন্দর করে মাথায় রাখেন। এবার 16 নাম্বারটা একটু বুঝাবো, দেখেন। ক, তার 2টি জমি লেখেন। 2টি, আচ্ছা আমি প্রশ্নটা এমনভাবে লিখি যাতে উত্তরও হয়ে যায়। এইভাবে লিখি, নাহলে আবার কষ্ট হয়, আবার কষ্ট হয়ে যায় আমার জন্য। সুন্দর করে লেখেন, সুন্দর করে লেখেন, এইভাবে দেখেন। সুন্দর করে লেখেন, সুন্দর করে লেখেন। ঘটনা, ঘটনা লেখেন, এইভাবে সুন্দর করে লেখেন। লেখেন, ক, তার 2টি জমি লেখেন, 2টি জমি যথাক্রমে ধানমন্ডি ও উত্তরা বিক্রি করার চুক্তি করলো কার সাথে? ক্ষয়ের সাথে, ক্ষয়ের সাথে। ওকে, ক্ষয়ের সাথে। এখন ধানমন্ডির জমিটি, জমিটি প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে গেল। ক, তার 2টি জমি বিক্রয়
করতে অস্বীকার করলো, অস্বীকার করলো, শেষ। এই হচ্ছে ঘটনা। এবার আপনি লেখেন বিচার্য বিষয়, লেখেন সুন্দর করে লেখেন বিচার্য বিষয় লেখেন। লেখেন বিচার্য বিষয় লেখেন সুন্দর করে, সুন্দর করে বিচার্য বিষয়টা লিখে ফেলেন। বিচার্য বিষয় কি লিখবেন বলেন তো? এই যে দূর দিয়ে যান, বিচার্য বিষয় কি লিখবেন? বিচার্য বিষয় ওই যে প্রশ্ন যেটা আপনারা পড়বে, ঠিক আছে? ক্ষয়ের করণীয় কি? করণীয় কি? এই যে দুই একটা প্রশ্ন পরীক্ষা, বোর্ড পরীক্ষা, পরীক্ষা তো বার কাজ এই প্রশ্ন করছে, আপনি চাইলে আরো দুই তিনটা প্রশ্ন নিজে অ্যাড করতে পারেন বিচার্য বিষয়, তাহলে আরো ইটস লুক ভেরি প্রফেশনাল। কিন্তু আপনি আন্দাজে দিয়েন না। তবে আপনি এই সব প্রাসঙ্গিক কথা লিখতে পারেন যে ক্ষয়ের আইনি প্রতিকার কি, আইনি পদক্ষেপ কি। খ, কি চুক্তিটি বাস্তবায়ন করতে পারবে? করতে পারবেন। এই যে সুন্দর করে লিখে দেন। খ, কি তারা এই চুক্তিটা বাস্তবায়ন করতে পারবেন? কথা বোঝেন না আপনি? এইভাবে করে সুন্দর করে লিখে দেন নিজের মতো। এই এতটুকু বুঝছেন কিনা আগে বলেন, ক্লিয়ার বলেন। আপনাদের ক্লাসটা আজকে ভালো লাগছে কিনা একটু বলেন তো। ক্লাসটা কি ভালো লাগছে, বুঝছেন কিনা, একটু উপকার হয়েছে কিনা একটু কথা বলেন তো আমার সাথে, যে ক্লাসটা আজকে কি ভালো লাগছে, কিছু শিখছেন কিনা আজকের ক্লাসটা। এইটা অনেক ইম্পর্টেন্ট। এই জন্য আমার মনে হইলো যে পচা শামুকে আপনাদের একটা পা কাটতে পারে, এজন্য পা যাতে না কাটে এই ব্যবস্থা আজকে করছি। আমি আর আজকে সাক্ষ্য আইনি আনিনি। আর আমি একটু বাইরে আছি, কালকে ইনশাল্লাহ অফিসে আসলে সুন্দর মতো ইনশাল্লাহ অন্য রুমে ক্লাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি ক্লাসটা আজকে আপনাদের ভালো লাগার কথা। ঠিক আছে, কারণ আজকে অনেক কিছু আপনাদের শিখেছি ইলাস্ট্রেশনে। ঠিক আছে, এবার লেখেন, এবার লেখেন সুন্দর করে বিচার্য বিষয়, তারপর আপনি লেখেন, এবার আপনি লেখেন রায়। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা লেখেন রায়, রায় লেখেন রায়, রায়। এখন হচ্ছে রায়। এই, সব কলমে কালি শেষ। রায়। এখানে রায়টা কি? এখানে রায়টা হচ্ছে যে এখানে আপনি লিখবেন, আপনি কিন্তু খবরদার ধারা কিন্তু বসাইয়েন না, ধারা বসানো যাবে না। ধারা বসাবেন কোথায়? আইনের প্রয়োগ। এই অংশটা বুঝছেন কিনা একটু ইয়েস বলেন আপনি এখানে। আপনি এখানে ধারা বসাবেন না, ধারা কিন্তু এখানে বসানো যাবে না, এখানে কথা লিখবেন। এই কথাটা ভিত্তি কি, তখন আপনি আইনের ধারাই করবেন, নাহলে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আপনি তখন লিখবেন কয়ের দুইটা জমি, একটা যেহেতু ধানমন্ডি আর একটা যেহেতু উত্তরাতে, তাহলে দুইটা জমি তো স্বাধীন, এই শব্দটা লিখবেন। দুইটা জিনিস দুইটা জিনিস জমি স্বতন্ত্র, স্বাধীন। তো সুতরাং একটা জমি নষ্ট হইলে তো কি হইছে, উত্তরার জমিটা বিক্রি করা যাবে। এইভাবে করে আপনি সুন্দর করে লিখবেন। এইবার লিখবেন আপনার এই কথার ভিত্তিটা কি। এই কথাটার ভিত্তি হচ্ছে লেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইন, লেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর। ওই আবার এই কথাটা ভুলে যাবেন না, 1877 সালের 1 নং আইন, ধারা 16। আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে করে লিখতে হবে আইনের প্রয়োগ। আপনারা বুঝতে পারছেন কি, একটু ইয়েস বলেন। আপনারা বুঝতে পারছেন কি, একটু ইয়েস বলেন।
আচ্ছা এবার একটু মুছে ফেলি, জায়গা নাই। আপনাদের খাতায় তো অনেক জায়গা থাকবে, সুন্দর করে নীল কালি দিয়ে পয়েন্ট পয়েন্ট করে লিখবেন। আর আমি রিকোয়েস্ট করতেছি, বাংলা লেখা হিবিজিবি করা যাবে না। হিবিজিবি করে লিখলে নাম্বার কমে যাবে। স্পষ্ট বাংলায় সুন্দর করে লিখবেন। রায়, এবার লেখেন কারণ। কারণ, কারণ এটাকে বলা হয় রিজনিং। কারণ এটাকে বলে রিজনিং। যেহেতু এর 16 12টা সুন্দর করে আপনি নিজের মতো ব্যাখ্যা করবেন, একটা সুন্দর চিত্র আঁকবেন। চিত্র আঁকলে আপনার মারবে না, চিত্র আঁকবেন, সুন্দর করে চিত্রটা আঁকবেন। এই যে সুন্দর করে চিত্র আঁকবেন যে একটা ধানমন্ডিতে আর একটা একটা উত্তরাতে, তাহলে এইটা নষ্ট, ধানমন্ডিটা নষ্ট হয়ে গেছে, তাতে কি এই উত্তরটা চলবে? সুন্দর করে আপনি লিখবেন। এদিকে একটা ক্রস দিয়ে দেবেন, এটা বিক্রি হবে না কিন্তু এটা হবে। সুন্দর করে নিজের মনের মাধুরী মিশাইয়া আঙ্গুল চালায় চালায় লিখবেন, সুন্দর করে পয়েন্ট করে দিবেন যেটা চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন হবে। তারপরে এই যে চুক্তির এখানে অবশ্যই দেখেন, খেয়াল করেন, এখানে তো ধারা 16 তো না দিলে তবে জিরো, ধারা 16 ব্যবহার করবেন। তারপর ধারা 21-এর ক, চুক্তিটা লিখিত হইতে হবে। এই বারবার বলতেছে আপনাদের, কথা জানি কানে ঢোকে। 21-এর ক আর ধারা 22, এটা তো অবশ্যই লিখতে হবে। 21-এর কতে কি বলা আছে? চুক্তিটা লিখিত হইতে হবে, সুনির্দিষ্ট পত্রিকার আইন অনুসারে রেজিস্ট্রি হইতে হবে দলিল, এবং আদালতে অবশিষ্ট অংশ জমা দিতে হবে। আর 22 ধারায় লেখা আছে আদালতের সুবিবেচনা ক্ষমতা প্রয়োগ করে দেখবে। আদালত সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে দেখবেন, এই শব্দটা অবশ্যই লিখবেন। এগুলি না লিখলে নাম্বারটা আসবে না। আমার কথা কি বুঝতেছেন? এই গাইড পড়ে পড়েই তো ফেল, কারণ গাইডে তো এই আউটস্ট্যান্ডিং কথাগুলো থাকে না। আউটস্ট্যান্ডিং কথাগুলো থাকে একটা মানুষের মেধা থেকে। একটা মানুষ যখন ডিপ রিসার্চ করে আইন থেকে, তখন এই কথাগুলো বের হয়। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ঠিক আছে, তারপর আপনি এখানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ওই 5-এর খ ব্যবহার করবেন, যা করা উচিত তা করতে আদালত আদেশ দেওয়া, ওই শব্দটা ব্যবহার করবেন সুন্দর করে, এইভাবে করে। তারপর এইখানে ওই শব্দগুলি ব্যবহার করবেন। প্রতিকার কি? প্রতিকার আপিল। প্রতিকার আপিল ওই যেভাবে পড়াইছিলাম, শুনে প্রতিকার আপিল। তারপর হচ্ছে কোর্ট ফি কি? কোর্ট ফি অ্যাট ভ্যালুরাম কোর্ট ফি, মূল্যানুপাতিক হারে। কি ক্ষমতা আদালতের? সুবিবেচনামূলক ক্ষমতা। তামাদি কত? তা যেহেতু চুক্তির বাস্তবায়ন 113 অনুসারে তামাদি হবে 1 বছর। এইভাবে করে সুন্দর করে এইখানে বিস্তারিত ব্যাখ্যায় কারণটা সুন্দর করে লিখবেন। বলেন পারবেন কিনা? বলেন ইনশাআল্লাহ। পারবেন কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন স্যার পারবো। 16 ধারা সুন্দর করে লিখবেন, তারপর 21-এর কথা লিখবেন, 22-এর কথা লিখবেন। এইবার আপনি কি সুন্দর করে লিখবেন যে এটা 5-এর খ অনুসারে আদালত যা করতে আদেশ দেয় তা করতে বাধ্য করা। তারপর সুন্দর করে ওই যে আমি শিখাইতাম আপনাদের, প্রতিকারটা কি? আপিল। কোর্ট ফি অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি, মূল্যানুপাতিক হারে। তারপর হচ্ছে কি? আদালতের ক্ষমতা সুবিবেচনামূলক, সুবিবেচনামূলক। আর তামাদি কত? তামাদি হচ্ছে 113 অনুচ্ছেদে 1 বছর। এই কথাগুলো না লিখলে আপনার নাম্বারটা কোন আসমান দিয়ে আপনারা দিবে? আপনি সেটা বলেন আমারে। আহ, ঠিক আছে, এই অংশটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর লাস্ট ওয়ান, যে জিনিসটা হচ্ছে আপনার অভিমত, আপনার মতামত। আপনার মতামত, আপনার মতামতটা দেখবেন জি আমি এই উক্ত মতামতের সাথে উপরিউক্ত বিষয়ের সাথে সহমত পোষণ করছি। সুন্দর করে এভাবে করে একটা কোয়েশ্চেন ইনশাআল্লাহ সুন্দর করে শেষ করবেন। ঠিক আছে, দ্যাটস অল মাই সাবমিশন ইওর অনার।